আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো এখানে আমরা উচ্চ দশম দ্বিতীয় পত্র সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য যে সকল ইম্পর্টেন্ট এমসিকিউ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা অনেকে আসলে কেমিস্ট্রি ক্লাস চাচ্ছিলা, তো আমাদের কেমিস্ট্রি মেন্টর না থাকে আমরা কেমিস্ট্রি ক্লাসটা তোমাদের নিতে পারছি না, তার জন্য সব আমরা দুঃখ প্রকাশ করতেছি। তো আমি চেষ্টা করব আমার এর আগে নেওয়া কিছু কেমিস্ট্রি ক্লাস আছে যেগুলো টিসিউ এর জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে জৈব রসায়ন এবং পরিমাণগত রসায়ন। তো এই দুইটা চ্যাপ্টার তোমাদের আমি নতুন করে আপলোড করবো, রি-আপলোড করবো। সেই ক্লাসগুলো তোমরা একটু কষ্ট করে দেখে নিও, ওখান থেকে মোটামুটি অনেকগুলো প্রশ্নই কমন চলে আসবে। ঠিক আছে, ওই টাইপগুলো কমন চলে আসবে, এগুলো একটু গুরুত্বপূর্ণ। তো আমরা এই উচ্চতম দ্বিতীয় পত্রের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ সলভ করে চলো। তো এখানে আমরা চেষ্টা করবো এমসিকিউ এর পাশাপাশি কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করার। চলো আমরা শুরু করি। প্রথমে তো আমাদের প্রথমে আছে জটিল সংখ্যা। তো জটিল সংখ্যা দেখো দুইটা গুণফল আছে, দুইটা গুণফলের মডুলাস তোমাকে বের করতে হবে। তো দুইটা গুণফল, এদের মডুলাস তুমি দুইভাবে বের করতে পারো। যদি তোমাকে দেওয়া থাকে z1 ইন্টু z2 এর মডুলাস, এটা তুমি z1 মডুলাস ইন্টু z2 এইভাবে বের করতে পারো, অথবা তোমার এই দুইটাকে গুণ করে দিয়ে জটিল সংখ্যাতে কনভার্ট করেও তুমি বের করতে পারো। ঠিক আছে, তো চলো আমরা দেখি। আমরা নর্মালি z1 ইন্টু z2 মডুলাস এটা বের করে ফেলি। তাহলে এইটা যে মডুলাস, প্রথম পার্টের মডুলাসটা কি হচ্ছে দেখো তো, রুট ওভার 4 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার। ঠিক আছে, এটা ইন্টু রুট ওভার এটার ভ্যালু কত হচ্ছে 1 স্কোয়ার প্লাস হচ্ছে 1 স্কোয়ার। ওকে, তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, এখানে কিন্তু 16 আর 9 25, 25কে রুট করলে 5 হয় 5, আর এইখানে তোমার 1 প্লাস 1 করলে 2 হয় 2 রুট 2, তাহলে 5 রুট 2 এটা হচ্ছে অ্যান্সার। এটাই হচ্ছে অ্যান্সার। আবার নর্মালি তুমি যদি এটাকে গুণ করো, এটা তোমার লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের রিটেন না। তো আমরা এমসিকিউতে ডিরেক্ট আমরা z1 z2 যদি দুইটা গুণফল দেওয়া থাকে মডুলাস, তাহলে এইভাবে করব। আবার যদি দুইটা মডুলাস যদি তোমার গুণফল ভাগফল আকারে দেওয়া থাকে মডুলাস বের করা, তাহলে সিঙ্গেল ভাবে উপরে আমাদের z1 এর মডুলাস, নিচে হচ্ছে z2 এর মডুলাস আমরা বের করব। ঠিক আছে, আচ্ছা, তো এটা আনসার কি হলো 5 রুট 2, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো পরবর্তী প্রশ্ন দেখো, এখানে যে ভগ্নাংশ আকারে দেওয়া আছে, তো ভগ্নাংশ আকারে আমরা কি দেখলাম যে আমরা কি করব, z1 মডুলাস ডিভাইড বাই মডুলাস অফ z2 এটা বের করব। তাহলে উপরে দেখো কি হচ্ছে, রুট ওভার 1 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার মডুলাস, তাই না, x স্কোয়ার প্লাস y স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার x স্কোয়ার প্লাস y স্কোয়ার, মানে কি 1 স্কোয়ার প্লাস হচ্ছে -2 এটার উপর স্কোয়ার। দ্যাট মিনস তোমার দেখো 9 আর 1 10, রুট ওভার 10 চলে আসলো উপরে, আর নিচে দেখো এখানে 2 দুগুণে 4 আর একে 5, তো রুট ওভার 5। তো এখানে তুমি রুট ওভার 10/5 লিখতে পারো, মানে আলটিমেটলি রুট 2 এটা হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, এটা অ্যান্সার কত হচ্ছে রুট 2। তো এইভাবে আমরা ভগ্নাংশের বা সরি জটিল সংখ্যার ভগ্নাংশ দেওয়া থাকলে অথবা গুণফল দেওয়া থাকলে মডুলাসগুলো বের করব। তো এটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো এরপরে আসো আমাদের আর্গুমেন্টটা দেখি। তো আর্গুমেন্টটা এটা ডিপেন্ড করবে বিভিন্ন চতুর্ভাগের ক্ষেত্রে। তো আমাদের চতুর্ভাগগুলো আমি তোমাদের সূত্রগুলো একটু লিখে দিই, কোন চতুর্ভাগে কিভাবে করবা। দেখো এটা আমাদের প্রথম চতুর্ভাগ। তো প্রথম চতুর্ভাগ বুঝবা কেমনে, যখন দেখবে দুইটাই প্লাস প্লাস, এক্সও প্লাস ওয়াইও প্লাস, যদি প্লাস প্লাস থাকে সেই ক্ষেত্রে মডুলাসটা বের করবা। সেই ক্ষেত্রে তোমাদের যে মডুলাসটা বের করবা সেটা হচ্ছে দেখো থিটা ইকুয়াল হচ্ছে tan ইনভার্স এক্স বাই এক্স নর্মালি। ঠিক আছে, আচ্ছা এক্স বাই এক্স না, সরি ওয়াই বাই এক্স হবে, এটা হবে tan ইনভার্স y বাই x। ওকে, এবার এটাকে দ্বিতীয় চতুর্ভাগ না, এটা তোমার হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে y ড্যাশ, এটা হচ্ছে আমাদের x ড্যাশ এবং এটা হচ্ছে x। তাহলে এখানে দেখো x ড্যাশ মানে কি, x টা হচ্ছে মাইনাস, y টা পজিটিভ। তো যদি এরকম দেখো x এর মান নেগেটিভ আর y এর মান পজিটিভ, তাহলে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ, আর দ্বিতীয় চতুর্ভাগে তোমাদের মডুলাসের মানটা থিটা ইকুয়াল হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x। ঠিক আছে, মানে এই মানটা পজিটিভ বসাবা। যদি মনে করো এই যে -x আছে, বাট তুমি এখানে পজিটিভ x বসাবা। ঠিক আছে, এখানে পজিটিভ ভ্যালুগুলো আসবে, মডুলাস দেওয়া আছে মানে কি পজিটিভ মানটা নিবা। সাপোজ তোমার এই টাইপের জিনিসটা কি হতে পারে, দেখো এরকম হতে পারে যে -1 প্লাস 3i। দেখো এটাতে কিন্তু x এর মানটা কি হচ্ছে -1, বাট আমি যখন ভ্যালু বসাবো তখন 1টা কি +1 বসাবো। ঠিক আছে, এইভাবে। এবার আসলে 3 নম্বর চতুর্ভাগ। 3 নম্বর চতুর্ভাগ কি হচ্ছে, দুইটাই আমাদের যে দুইটাই নেগেটিভ হয়, দেখো এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, দুইটাই নেগেটিভ। তো দুইটাই নেগেটিভ হলে আমরা কি করব, আমাদের কি হলো 3 নম্বর চতুর্ভাগ না, 3 নম্বর চতুর্ভাগে তুমি পাই প্লাস tan ইনভার্স মডুলাস y বাই x। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের 3 নম্বর চতুর্ভাগে। এবং চতুর্থ চতুর্ভাগে সেটা তুমি দুইভাবে লিখতে পারবা, একটা হচ্ছে মাইনাস tan ইনভার্স y বাই x করে দিতে পারবা, আবার অথবা থিটা ইকুয়াল টু 2 পাই, যেহেতু চতুর্থ চতুর্ভাগে তুমি যদি এইভাবে দেখো তাহলে সেক্ষেত্রে 2 পাই মাইনাস হচ্ছে যে tan ইনভার্স, এটাও লিখতে পারো, দুইভাবে আসতে পারে। ঠিক আছে, তো আমাদের দেখো মাইনাস মাইনাস দুইটাই কি নেগেটিভ না, এটাও মাইনাস এটাও মাইনাস, মানে এটা কি 3 নম্বর চতুর্ভাগে অবস্থান করছে। আর 3 নম্বর চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের যে থিটা ভ্যালুটা কি হবে বলতো, tan ইনভার্স মডুলাস, এখানে কি হচ্ছে y এর মানটা -3, x এর মানটাও -3, যেহেতু মডুলাস দিছি মানটা কি হচ্ছে আমাদের, যদি মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল
tan ইনভার্স 1, আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে, আমাদের যে পাই প্লাস দেব এটা দেই নাই, তাহলে এখানে তোমার আসবে কত, এখানে তোমার আসবে হচ্ছে থিটা ইকুয়াল হচ্ছে পাই প্লাস tan ইনভার্স 1 মানে কত, পাই বাই 4, 45 ডিগ্রির মান হচ্ছে 1, তার মানে তুমি পাই প্লাস পাই বাই 4 এটা তুমি পাইলা। তাহলে এখান থেকে দেখো অ্যান্সার হয়ে যাচ্ছে 5 পাই বাই 4। তাহলে কোন চতুর্ভাগ, এটা যদি তুমি আইডেন্টিফাই করতে পারো তাহলে খুব ইজিলি তুমি আর্গুমেন্টের মানটা বের করতে পারবা। তাহলে আমাদের দেওয়া আছে কত, 5 পাই বাই 4। তো এটা কিন্তু ডিপেন্ড করবে তোমাদের চতুর্ভাগের উপরে। তো বুঝবা কিন্তু এই যে প্রথমটা এটা x এর মান, এটা হচ্ছে y এর মান, i এর সাথে যেটা এটা হচ্ছে y এর মান, ঠিক আছে, পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ, এই যে এখান থেকে চিত্র দেখে বুঝে নিতে পারবা তোমরা চাইলে। দেখো এখানে 2 মাইনাস আই ডিভাইডেড 2 প্লাস আই ইকুয়াল যদি a প্লাস আইবি দেওয়া থাকে তাহলে এর মানটা কত, এখানে 2 মাইনাস আই আর 2 প্লাস আই এটা কিন্তু একে অপরের অনুবন্ধী। অনুবন্ধীটা কি দেখো, z ইকুয়াল যদি a প্লাস আইবি হয় তাহলে z বার এটা হচ্ছে অনুবন্ধী, এটা কি, এটা হচ্ছে এর অনুবন্ধী z বার, এটা সমান হবে হচ্ছে i এর সহগটা বিপরীত চিহ্নযুক্ত হয়ে যাবে, তাহলে এখানে তোমার হয়ে যাবে a মাইনাস আইবি, ঠিক আছে। দেখো আমাদের রিয়েল পার্টটা ইমাজিনারি পার্টের যে সহগটা আছে, আয়ের সহগ সবগুলা সেম না, a আর a এখানে আছে, এখানেও b এখানেও b, জাস্ট চিহ্নটা বিপরীত। দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে আয়ের সহগ 1, এখানে আয়ের সহগ 1, মাঝখানে চিহ্নটা খালি ভিন্ন, তার মানে দুইটা কি, এই দুইটা হচ্ছে আমাদের অনুবন্ধী। যদি এরকম কন্ডিশন থাকে তাহলে আমরা কিভাবে করব দেখো, তো তোমার কাজ হচ্ছে কি, এটাকে এই যে a প্লাস আইবি এইটাতে কনভার্ট করা, ভগ্নাংশ আছে এটাকে এইটাতে কনভার্ট করতে হবে এরকম টাইপে। তো এরকম নিয়ম দেওয়া থাকলে আমরা কিভাবে করব, নিচে যেটা আছে ওইটার অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করব, ঠিক আছে। নিচে যেটা আছে তার অনুবন্ধী দেখো z 2 প্লাস আই, এর অনুবন্ধীটা কি 2 মাইনাস আই না, এটাতে নিচে এবং উপরে গুণ করব। তো দেখো 2 মাইনাস আই ইন্টু 2 মাইনাস আই, ঠিক আছে, ডিভাইড বাই রুট ওভার 2 প্লাস আই ইন্টু 2 মাইনাস আই, ঠিক আছে, এটা দিয়ে গুণ করে নিলাম। এখন দেখো উপরে কি হচ্ছে, a মাইনাস বি হোল স্কয়ার, তাই না, a মাইনাস হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মানে 4, তারপর দেখো মাইনাস 2ab, তার মানে দেখো হচ্ছে 4i প্লাস হচ্ছে b স্কয়ার, ঠিক আছে, প্লাস b স্কয়ার মানে কি i স্কয়ার। নিচে কি হচ্ছে দেখো তো, a প্লাস b ইন্টু a মাইনাস b মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার না, 2 এর পুরো স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি মাইনাস i এটার পুরো স্কয়ার, ঠিক আছে, শুধুমাত্র i স্কয়ার, আসলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে i স্কয়ার। আবার আই স্কোয়ারের মান কত, আই স্কোয়ার মান কত -1, এটা তো আমরা সবাই জানি তাই না। তো এই ভ্যালুগুলো যদি বসায় দাও তাহলে দেখো 4 আর এই আই স্কোয়ার মান কত -1 না, তাহলে এখানে দেখো পাচ্ছ কত 4 মাইনাস 4 আই, ঠিক আছে, -1 ডিভাইড বাই দেখো 2 এর পরিষ্কার মানে কত 4, ঠিক আছে, আর এখানে দেখো আই স্কোয়ার মানে কত -1 আর সামনে মাইনাস আছে, তাহলে মাইনাস হচ্ছে +1 হয়ে গেল। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি দেখো 4 -1 তার মানে 3 মাইনাস তুমি পাইলে হচ্ছে 4i ডিভাইড নিচে পাইলে হচ্ছে 5। এবার আমরা ভগ্নাংশে কনভার্ট করে দিব, তাহলে দেখো কি হচ্ছে, এটাকে লেখা যাবে 3/5 মাইনাস 4/5 ইন্টু আই। দেখো এই যে এই পার্টটা হচ্ছে আমাদের a, এবং এই যে এটাকে যেহেতু a প্লাস প্লাস নিতে বলছে তাহলে আমরা এখানে দেখো 3π/5 প্লাস মাইনাস 4/5 ইন্টু আই। তাহলে এখানে আমরা বলতে পারি কম্পেয়ার করলে এর মানটা আসছে হচ্ছে 3/5 এবং বি এর মানটা হচ্ছে আই এর সহগ, সেটা কত -4/5। তো এখানে আমাদের অনেক সময় a প্লাস বি এর মান বের করতে বলতে পারে, যে এটা হলে a প্লাস বি এর মান বের করো বা a এর মান বের করো, বি এর মান বের করো, তখন তুমি এই সমীকরণটাকে যে a প্লাস আইবি এই ফর্মেটে নিয়ে তুমি হচ্ছে এর সাথে বি এর সাথে কম্পেয়ার করে মানগুলো বের করবা। তাহলে এরকম বললে আমরা কি করব, নিচে যেটা থাকবে তার অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করে দিবা, এটাই হচ্ছে নিয়ম। নিচে যেটা থাকবে তার অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করে দেব, ক্যালকুলেশন করে এভাবে ভগ্নাংশ আসলে আংশিক ভগ্নাংশে কনভার্ট করে দিয়ে আমাদের ভ্যালুগুলো বের করব, ঠিক আছে। তাহলে এর মানটা কত আসছে 3/5, যেটা সি নাম্বারে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে আমাদের বলছে ওমেগা একটি এককের জটিল মূল, হলে একটি জটিল ঘনমূল হলে এটার ভ্যালু কত হবে, ঠিক আছে। তাহলে এই যে এককের ঘনমূল এই ঘনমূল কয়টা, ঘনমূলের মধ্যে আমরা একটা পাবো 1, একটা পাবো ওমেগা, একটা পাবো ওমেগা স্কয়ার। যেখানে ওমেগা, এই ওমেগার ভ্যালুটা হচ্ছে তোমার -1 প্লাস √3i ডিভাইড বাই 2, এটা থাকতে পারে আবার -√3 মানে কিন্তু 3i √3i, ঠিক আছে। এবং ওমেগা স্কয়ার এটা সমান হচ্ছে -1 মাইনাস √3i ডিভাইড বাই 2, ঠিক আছে। তো এখানে আমাদের বেশ কিছু কন্ডিশন আছে, সেটা হচ্ছে এই তিনটার যোগফল হচ্ছে 0, এবং ওমেগা কিউব, এই ওমেগা কিউবের মান কত হচ্ছে 1, ঠিক আছে, ওমেগা কিউবের মান হচ্ছে 1। এই দুইটা কন্ডিশন আমাদের লাগবে যখন ওমেগার ম্যাথগুলো আমাদের দিবে, ঠিক আছে। আর অনেক সময় তোমাকে ওমেগা না বলে -1 প্লাস √3/2 এইটা দিতে পারে, এটা মানে ওমেগা মানে এটা, ঠিক আছে। এরকম দেওয়া থাকলে তুমি ওমেগা ধরে সমীকরণ সমাধান করে ফেলবা। তাহলে দেখো
1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0। তো এই যে শর্ত, এই দুইটা শর্ত আমাদের লাগবে এই টাইপের ম্যাথ সলভ করতে হলে। তাহলে এখান থেকে দেখো আমরা পাই সেটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 3n। যদি ওমেগার পাওয়ারকে তুমি যদি n এর গুণিতক আকারে বা 3 এর গুণিতক আকারে প্রকাশ করতে পারো তাহলে তুমি 1 লিখতে পারো। যেমন আমি যদি বলি ওমেগা টু দি পাওয়ার 27, দেখো 3 নং 27 না 3 এর গুণিতক না, এটাও কিন্তু তোমার হচ্ছে কি হবে 1 হবে। আবার ওমেগা টু দি পাওয়ার 3n, ঠিক আছে, 3n প্লাস x যদি এরকম থাকে তাহলে ওমেগার পাওয়ার কত হবে 3 ওমেগা এক্স, ঠিক আছে। যেমন তোমাকে যদি বলে ওমেগা টু দি পাওয়ার 5, এটা কি লেখা যায় দেখো তো, ওমেগা 3 প্লাস 2 না, 3 মানে তো 1, তাহলে অবশ্যই থাকলো ওমেগা স্কয়ার, এইভাবে, ঠিক আছে। এই কন্ডিশনগুলো রূপান্তরগুলো জানতে হবে। বা দেখো 1 প্লাস ওমেগা সমান কি মাইনাস ওমেগা স্কয়ার লেখা যায়, আবার 1 প্লাস ওমেগা স্কয়ার মানে কি মাইনাস ওমেগা লেখা যায়। এই কন্ডিশনগুলো এখান থেকে আমরা পাবো, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের বলছে 1 মাইনাস ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার, তো এটা ইন্টু 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস দেখো ওমেগা কিউবকে কি লেখা যায়, ওমেগা কিউবকে আমরা ওমেগা কিউব ইন্টু ওমেগা দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের দেখো কন্ডিশনে 1 প্লাস ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কিন্তু আমরা ওমেগা লিখতে পারি, ঠিক আছে। 1 প্লাস ওমেগা স্কয়ার সমান মাইনাস ওমেগা, এখানে হলো মাইনাস ওমেগা। আবার দেখো 1 প্লাস ওমেগা কিউব ইন্টু ওমেগা মানে কি শুধু ওমেগা না, তাহলে 1 প্লাস ওমেগা মানে কিন্তু মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার, ঠিক আছে। যেহেতু আমরা পাশে সাইড নোট করে দিই, দেখো 1 প্লাস ওমেগা এটা সমান কি হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার, এবং 1 প্লাস ওমেগা স্কয়ার এর সমান হচ্ছে মাইনাস ওমেগা। এটা কই থেকে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের এই যে এই কন্ডিশন থেকে পাচ্ছি, এই যে এটা থেকে পাচ্ছি, ঠিক আছে, এটা থেকে পাচ্ছি। দেখো 1 প্লাস ওমেগা করলে মাইনাস ওমেগা স্কয়ার হয়ে যায়, 1 প্লাস ওমেগা স্কয়ার করলে মাইনাস ওমেগা হয়ে যায়। তো ভ্যালুগুলো বসাই দাও এখানে, তাহলে তুমি কি পাইলা মাইনাস ওমেগা 2 মাইনাস 2 ওমেগা, এখানে তুমি পাইলা হচ্ছে ইনটু মাইনাস 2 ওমেগা স্কয়ার। তো দুইটা যদি গুণ করে দাও তাহলে দেখো মাইনাস ওমেগা কত প্লাস 4 হয়ে গেল, ওমেগা টু দি পাওয়ার হচ্ছে কিউব, তার মানে কি এটার মান হচ্ছে 4, এটার মান হচ্ছে 4, যেটা দেওয়া আছে এ নাম্বার অপশন, ঠিক আছে। তো এইভাবে আমরা এই যে ওমেগার সমীকরণটা এইভাবে বের করবো। এরকম যেভাবে দেওয়া থাকুক না কেন তোমাদের এই যে এই দুইটা কন্ডিশন অবশ্যই লাগবে, 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। প্রয়োজন অনুযায়ী তুমি 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার বসাবা, বা 1 প্লাস ওমেগা স্কয়ার সমান তুমি হচ্ছে মাইনাস ওমেগা বসাবা, বা তিনটার যোগফল থাকলে তুমি 0 বসাতে পারো। এরকম থাকলেই আলটিমেটলি তুমি অ্যান্সার ইকুয়াল 0 বসাবা, ঠিক আছে। আচ্ছা, অথবা তুমি যদি এরকম দেখো যে 1 প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার প্লাস হচ্ছে ওমেগা কিউব, ঠিক আছে। তো এরকম যদি থাকে, এরকম ভ্যালুগুলো যদি পাওয়ারগুলো এরকম ডিস্ট্রিবিউশন থাকে, তখনও কিন্তু যেরপর আমরা আয়ের পাওয়ার নিয়ে একটু কথা বলি, আয়ের পাওয়ার থেকে এখানে কিছু ম্যাথ কম দেওয়া আছে, তো আয়ের পাওয়ারটা আমরা কথা বলি। দেখো আই এটা সমান কত, এটা সমান আমি জানি হচ্ছে √1, ঠিক আছে। তো যেখানে আই স্কোয়ার থাকবে সেখানে আমরা কি বসাবো, সেখানে আমরা -1 বসাবো। যেখানে থাকবে আই কিউব সেখানে আমরা কি পাবো মাইনাস আই পাবো, এবং আই টু দি পাওয়ার 4 মানে কি বলতো 1, এবং আয়ের পাওয়ার যদি 4 এর গুণিতক হয়, আয়ের পাওয়ার যদি 4 এর গুণিতক হয় সেই ক্ষেত্রে পাওয়ার কত হবে 1। যেমন আমি যদি বলি আই টু দি পাওয়ার 20, তাহলে কত হবে বলতো 4 5 20 না, তাহলে এটাও কত 1 হবে। এবং আই টু দি পাওয়ার 4n গুণিতক বাদ দিয়ে যা থাকবে প্লাস এক্স, পাওয়ার আলটিমেটলি হয়ে যাবে পাওয়ার কত এক্স। যেমন 21, আয়ের পাওয়ার হচ্ছে 21, তাহলে দেখো এটাকে লেখা যায় আই 4 গুণন 5 যোগ 1 না, তাহলে n এর মান কত 5, 4 এর গুণিতক হচ্ছে, তাহলে নরমালি পাওয়ার কত হয়ে যাবে আই টু দি পাওয়ার 1। এভাবে রূপান্তরগুলো আমাদের লাগে। আবার দেখো আই প্লাস হচ্ছে আই স্কোয়ার প্লাস হচ্ছে আই কিউব, ঠিক আছে, আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4, এইটা সমান হচ্ছে 0 মনে রাখবা। অর্থাৎ আয়ের পাওয়ার যদি ক্রমিক আকারে বাড়ে, দেখো আই টু দি পাওয়ার n আছে, এখানে ক্রমিক সংখ্যা ক্রমিক আকারে বাড়ে, আই প্লাস n প্লাস 1, তারপর আই n প্লাস 2, তারপরে দেখো যদি আই টু দি পাওয়ার n প্লাস 3 থাকে তাহলে এটার ভ্যালু 0 হবে। যেমন আই টু দি পাওয়ার 2 প্লাস আই টু দি পাওয়ার 3 প্লাস আই টু দি পাওয়ার 4 প্লাস আই টু দি পাওয়ার 5 ইকুয়াল 0। তাহলে 4টা আই থাকবে এবং তাদের পাওয়ারগুলো ক্রমিক সংখ্যা বা ক্রমিক আকারে বাড়তে থাকলে এটার অ্যান্সার কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তো এইগুলা কিন্তু তোমাদের লাগবে, পরীক্ষায় দিতে পারে, তো এগুলো আমি একটু সাইড নোট করে তোমাদের দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, তোমাকে বলছে আই স্কোয়ার ইকুয়াল টু -1 হলে আই মাইনাস আই ইনভার্স মানে কি, আমরা 1/i জানি, তো 1 মাইনাস 2i ইনভার্স 1, তাহলে এটাকে আমরা সুন্দর মতো সংক্ষিপ্ত করে সরল করে ফেলি। দেখো এখানে থাকছে আই মাইনাস আই ইনভার্স মানে কি 1/i ডিভাইড বাই আই প্লাস 2 ইন্টু 1 ডিভাইড বাই আই। তাহলে আমাদেরকে আজকে উপরে ভগ্নাংশ নিচে ভগ্নাংশ লসাগু করে দাও, আই গুণ হয়ে যাবে, লসাগু করলে আই স্কোয়ার -1 এবং নিচে থাকবে হচ্ছে আই, নিচে লসাগু করলে কি থাকছে নিচেও সেম আই স্কোয়ার প্লাস হচ্ছে 2 ডিভাইড বাই আই। তাহলে দুইটাই কি নিচে চাই না, তাহলে এআই কাটা যাবে, তাহলে উপরে থাকলো দেখো আই স্কোয়ার -1 আর নিচে থাকলো হচ্ছে আই স্কোয়ার প্লাস 2। তাহলে আই স্কোয়ার মান কত -1 না, -1 ডিভাইড বাই -1 প্লাস 2, তার মানে দেখো উপরে -2 ডিভাইড বাই 1 থাকলো, দ্যাট মিনস আমাদের অ্যান্সার কত -2, এই -2 হচ্ছে আমাদের অ্যান্সার।
ঠিক আছে, -2 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো এভাবে আমরা এই টাইপের ম্যাথগুলো করব। তো এই টাইপগুলো প্রায় পরীক্ষা আসে দেখা যায়, তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো এভাবে সলভ করবা। ইনভার্স মানে কি 1/i, ঠিক আছে, এটা মাথায় রাখবা। ইনভার্স মানে 1/i অথবা i ইনভার্স 2, তার মানে কি 1/i²। তো এইভাবে সরলটা করতে হবে। ভগ্নাংশ থেকে সরল, ভগ্নাংশ থেকে তোমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগুটা আশা করি সবাই পারো, ঠিক আছে। লসাগুটা অবশ্যই লাগবে। লসাগু কি i লসাগু হলে i নিচে কিছু মানে 1 দিয়ে একে ভাগ করলে i থাকে, i দিয়ে উপরে গুণ, যেটা থাকবে নিচে সেটা দিয়ে ভাগ করে উপরে এটার সাথে গুণ, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কত আসছে? এটার অ্যান্সার তোমার আসছে -2, যেটা ডি নাম্বারে দেওয়া আছে। পরবর্তী দেখো, কে এর কোন মানের জন্য সমীকরণটি অপর মূলের বিপরীতে 3 গুণ। এটা আমরা চলে আসছি বহুপদীতে। তো বহুপদীতে আমাদের যে মূলের সম্পর্কগুলো সেটা একটু তোমাদের আলোচনা করে দিই। দেখো, a x² প্লাস bx প্লাস c ইকুয়াল যদি 0 হয়, এদের মূলদ্বয়, এদের যে মূলদ্বয়, এই মূলদ্বয় যদি আলফা বিটা, মূলদ্বয় আলফা বিটা হলে আমরা এখান থেকে সম্পর্ক পাবো কি, এদের মূলদ্বয়ের যোগফল। তো মূলদ্বয়ের যোগফলটা কিভাবে হয়? x এর সহগ মাইনাস x এর সহগ, অর্থাৎ b বাই a সর্বোচ্চ ঘাতের সহগ, ঠিক আছে, x এর সহগ মাইনাস x² সহগ, এবং মূলদ্বয়ের যে গুণফল সেটা সমান কি হবে, শুধু c বাই a, শুধু c বাই a, ঠিক আছে। তো এই দুইটা কন্ডিশন আমরা এখানে পাবো। তো এই কন্ডিশনগুলো আমাদের এই টাইপের ম্যাথগুলো করতে লাগবে। তো দেখো, আমাদের বলছে কি, কে এর কোন মানের জন্য সমীকরণটির একটি মূল অপর মূলের বিপরীতের 3 গুণ। অপর মূলের বিপরীত করতে হবে, এই বিপরীতের আবার 3 গুণ। তাহলে দেখো, একটা মূল যদি আলফা হয় তাহলে অপরটা কি, তার বিপরীতের 3 গুণ, তার মানে 3 গুণ ইনটু তার বিপরীত মানে আলফা। তাহলে একটা মূল হলো আলফা, একটা মূল হচ্ছে 3/α, ঠিক আছে। এবার আমরা কি করবো বলতো, মূলদের যোগফল পাবো, মূলদের গুণফল পাবো, তাই না। তাহলে আমরা যদি এখন মূলদের গুণফল করে দিই, যোগফল করি, তাহলে কি একটা মান তো পাবোই, তাই না, আলফার মান তো পাবো, এটা মান। তাহলে আমরা মূলদের গুণফল প্রথমে করে দিই। গুণফল করলে দেখো আলফা কাটা যাবে। তাহলে মূলদের গুণফল আলফা ইন্টু 3/α সমান সমান, মূলদের গুণফল করলে কি পাবো, মূলদের গুণফল মানে কি বলতো, সি বাই এ। সি কোনটা, এটা হচ্ছে আমাদের সি এবং এইটা হচ্ছে আমাদের এ। তাহলে দেখো আলটিমেটলি কি হচ্ছে, কে ডিভাইড বাই 2। তাহলে দেখো এখানে আলফা কাটা গেল, অতএব কে এর মানটা কত হলো বলতো, কে এর মানটা হলো 6। তো এইভাবে আমরা খুব ইজিলি মানগুলো বের করবো। বা তোমাকে বলবে উল্টা মান পাবা, সেক্ষেত্রে একটা আলফা ধরবা, একটা 1/α ধরবা, বা বিপরীত মান, সেটা সেম একই জিনিস হবে, ঠিক আছে। এটা এভাবে আমরা এই মানগুলো সলভ করবো, যেটা অ্যান্সার হচ্ছে ডি নাম্বারে সি। তো তোমাদের এই টাইপটা কিন্তু গুরুত্বপূর্ণ। মূলটা একটি মূল অপরটির দ্বিগুণ, একটি মূল অপরটির 3 গুণ হলে কে এর মান কত, এই জিনিসগুলো আমাদের মূলদের গুণফল, মূলদের যোগফলের সমীকরণ থেকে আলটিমেটলি পেয়ে যাবা। এটা হচ্ছে আলফা ধরো, এটা হচ্ছে আমাদের বিটা ধরো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, x² প্লাস x প্লাস 2 এর মূলদ্বয় যদি আলফা এবং বিটা হলে 1/α প্লাস 1/β এর মানটা কত। তাহলে মূলদ্বয় যদি আলফা বিটা হয়, তাহলে আমরা এখান থেকে আলফা প্লাস বিটা এর মান জানবো, মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি মানে কত, এক্স এর সহগ 1 ডিভাইড বাই x² সহগ, ঠিক আছে। তার মানে এটার মান হচ্ছে -1। মূলদ্বয়ের গুণফল পাবো, সেটা কত বলতো, সি বাই এ, তার মানে 2 ডিভাইড বাই 1, তার মানে শুধুমাত্র 2। তাহলে এখন আমাদের বের করতে হবে কি, অতএব 1/α প্লাস হচ্ছে 1/β। দ্যাট মিনস আমাদের নিচে আসছে কি আলফা বিটা, আর উপরে লসাগু করলে কি তাদের যোগফল আলফা প্লাস বিটা। তাহলে উপরে পাচ্ছি আলফা প্লাস বিটার মান হচ্ছে -1, আর আলফা বিটা গুণফলের মান হচ্ছে 2। দ্যাট মিনস আমাদের অ্যান্সার হচ্ছে -1/2, যেটা আমাদের দেওয়া হচ্ছে ডি নাম্বারে, ঠিক আছে। তো এইভাবে আমরা ইজিলি ভ্যালুগুলো বের করে ফেলতে পারবো। পরবর্তী প্রশ্ন দেখো, যদি 9x² - 12x + 4 দ্বিঘাত সমীকরণটির মূলদ্বয় আলফা বিটা হলে মূলদ্বয়ের অনুপাত কত। অর্থাৎ তোমাকে আলফা বাই বিটা ইকুয়াল হোয়াট করতে গেলে তোমার সময় লাগবে বেশি। তো নরমালি আমরা এখান থেকে মূলদ্বয় বের করে ফেলি। দেখো 9x² - 12x + 4 ইকুয়াল হচ্ছে 0। তো এটাকে মিলটার্ম উৎপাদক করো। তো মিলটার্ম উৎপাদকে যখন x² সহগ থাকে, তো এই সহগটা দিয়ে কনস্ট্যান্টকে গুণ করে এই কনস্ট্যান্টটা মিলাইতে হবে। তাহলে 4 নং কত, 36, তাই না। তো 36 তোমাকে গুণ করে মিলাইতে হবে +36, এবং যোগ করে -12 মিলাইতে হবে। তাহলে দেখো এখানে আমরা যদি 9x² - 6x - 6x নেই, দুইটাই মাইনাস, তাহলে -12x পেলা, আবার দুইটা মাইনাস গুণ করলে তুমি এখানে 36 পেয়ে গেলা, ঠিক আছে। +4 = 0। তো দেখো এই দুইটার মধ্যে কি কমন যায়, এই দুইটার মধ্যে তুমি 3 দিয়ে ভাগ করতে পারবে, তাই না। আর এখানে x আছে, এখানেও x আছে, তার মানে তুমি 3x কমন নিলে তুমি এখানে পাইলা হচ্ছে 3x, আর এখানে পাইলা হচ্ছে -2, ঠিক আছে। আবার দেখো এইখানে তুমি কি পাচ্ছ, এখানে 2 দিয়ে ভাগ করা যায়, এটাকে 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করতে পারবা না। তাহলে 2 দিয়ে ভাগ করলাম, -2 দিয়ে ভাগ করলে বা -2 কমন নিলে তুমি এখানে পাচ্ছ হচ্ছে 3x, এখানে পাচ্ছ হচ্ছে -2 ইকুয়াল হচ্ছে 0। তার মানে তোমার এখানে দেখো 3x - 2, এটা যদি নাও তাহলে এটা কি আছে 3x - 2। দেখো আলটিমেটলি তোমাদের দেখো মূলদ্বয় সমান না, এটা কি সমান না, দুইটা মানই কিন্তু সমান, দুইটা মূলই সমান। তার মানে আলফা বাই বিটা, এটাই হলো কত 1/1 হচ্ছে না, তার মানে
অনুপাতটা কি আসছে, অনুপাতটা হচ্ছে 1:1, ঠিক আছে। তো অ্যান্সার কি হবে, 1:1 হবে। তো নর্মালি যখন অনুপাত বলবে তো তুমি নর্মাল প্রসিডিউরে তোমাদের হচ্ছে যে অনুপাত মূল দুইটাকে বের করে নিও, বের করে অনুপাত বের করে তোমার জন্য সবচেয়ে সহজ হবে। দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস সি ইকুয়াল 0 এর একটি মূল 4 হলে, একটি মূল যদি 4 হয় তাহলে অপর মূলটা কি হবে। তাহলে একটা মূল তোমাকে 4 বল দিছে, তাহলে 4 বললে তুমি কিন্তু এখানে সি এর মানটা তোমার অজানা। তাহলে দেখো এক্স ইকুয়াল যদি 4 হয়, এক্স ইকুয়াল যদি 4 হলে তুমি এই সমীকরণটা কি সিদ্ধ হবে না। তাহলে দেখো 4 স্কোয়ার মাইনাস হচ্ছে 5 ইন্টু 4 প্লাস সি ইকুয়াল 0। আমরা সি এর মানটাকে বের করে নেব। দেখো সি এর মানটা বের করে নিলাম, তাহলে সি এটা সমান কি হচ্ছে, তুমি চাইলে সি এর মানটা বেরও করতে পারো নাও করে করতে পারতো, আমি করি সমস্যা দেখাই দিই, কারণ এরকম আরেকটা প্রশ্ন তোমাকে দিতে পারে সি এর মানটা কত হতে পারে। তখন তুমি দেখো হচ্ছে 16, হ্যাঁ, তো 16 মাইনাস হচ্ছে 20, 16 মাইনাস হচ্ছে 20, তার মানে কত, -4, এই পাশে গেলে প্লাস পড়ে যায়, সি এর মান তুমি 4 পেয়ে গেল। তাহলে তোমার সমীকরণ যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল হচ্ছে 0। তো আমরা জানি কি মূলদের গুণফল, মূলদের গুণফলে কিন্তু কত 4/a হবে, মানে খালি শুধু 4 হবে। অর্থাৎ বিটা এটা সমান কত হবে বলতো 4/α না, যেখানে একটা মূল তোমাকে 4 দেওয়া আছে, তাহলে 4/4 ইকুয়াল কত 1, যেহেতু আলফার মান তোমাকে দেওয়া আছে 4, মানে একটা মূল তোমাকে দেওয়া আছে, তাহলে এটা 1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, 1 হচ্ছে রাইট অ্যান্সার। অথবা তুমি মূলের যোগফল থেকে করতে পারতো, আলফা প্লাস বিটা ইকুয়াল টু -5, মাইনাস প্লাস হয়ে গেল 4 - 5 ইকুয়াল 5 - 4 ইকুয়াল টু 1 হয়ে যেত। এই যে আলফা প্লাস বিটা এটা সমান কত, -5, তার মানে কি শুধুমাত্র 5 হইতো, এখানে আলফার মানটা তোমার জানা, তাহলে বিটার মানটা কত হতো, বিটা ইকুয়াল টু হচ্ছে 5 - 4 ইকুয়াল টু 1। তো আমি জাস্ট বোঝানোর জন্য যে এরকম তোমাকে সি এর মানটা কত এরকম দিতে পারে, তো আরেকটা টাইপ আসতে পারে এরকম, এই জন্য এটা বুঝাইলাম, ঠিক আছে। নর্মালি তুমি দুইটা মূলফল যোগফল করে করবা, এটা তুমি করবা মূলদের যোগফল ইকুয়াল টু হচ্ছে -b/a, যেখানে এটা তো তোমার দেওয়া আছে, এখানে তো অজানা মান দেওয়া নাই, তো এখান থেকে ইজিলি বের করতে পারবা। দেখো 3x² - 5x + 1 সমীকরণের মূলদ্বয় যদি আলফা বিটা হয় তাহলে 1/α 1/β মূল বিশেষ সমীকরণ কত। যখনই তুমি দেখবা যে একটা সমীকরণ ax², তোমার এখানে প্লাস মাইনাস যা কিছু থাকতে পারে, প্লাস মাইনাস মনে করো bx, ঠিক আছে, bx + c = 0, মূলদ্বয় মূল আলফা বিটা, মূল আলফা বিটা। এবার যদি তোমাকে নতুন মূল দেওয়া থাকে, নতুন মূল 1/α 1/β হলে, 1/β হলে তুমি কি করবা, তোমার এই যে a যাবে হচ্ছে c এর কাছে, c যাবে এর কাছে, তার মানে তোমার এখানে পাবো হচ্ছে cx² + bx, হ্যাঁ, bx প্লাস হচ্ছে c, bx প্লাস হচ্ছে a। যদি দুইটাই প্লাস হয় আর যদি দুইটাই নেগেটিভ হয়ে যায় তাহলে তোমার এই যে x এর সহগটা চেঞ্জ হবে, x এর সহগের চিহ্নটা চেঞ্জ হবে, ঠিক আছে। এখানে মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। তো এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে দেখো এখানে কি বলছে 1/α 1/β না, তাহলে এই 1 যাবে x² এর কাছে আর এই 3 যাবে হচ্ছে এই 1 এর কাছে, তার মানে অ্যান্সারটা তো হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে x² - 5x প্লাস হচ্ছে 3 = 0। যদি তোমাকে -1/α -1/β হতো, হ্যাঁ হতো, তাহলে আমরা কি লিখতাম যে x² + 5x + 3, বাকিগুলো সেম থাকতো, মানে এইটা আর কি সেম থাকতো, x যাবে a যাবে c এর কাছে, c যাবে এর কাছে, দেন x এর সহগের চিহ্নটা পরিবর্তন হতো, দেখো প্লাস হয়ে গেছে, মাইনাস ছিল প্লাস, কখন, যখন দুইটা মাইনাস বলবে। এখানে আমাদের দুইটা পজিটিভ বলছে, পজিটিভ বলে x এর সহগের চিহ্ন পরিবর্তন হবে না, ঠিক আছে। আর যদি নেগেটিভ হয় তাহলে x এর সহগের চিহ্ন পরিবর্তন হবে। দেখো রাশিটির সর্বোচ্চ মান কত এটা তোমাকে বের করতে হবে, তো এটা আমরা বের করে হচ্ছে c²/4a, ঠিক আছে, c² - c - b² বাই হচ্ছে 4a, এটা দ্বারা আমরা লিমিটলি এই মানটা বের করে সর্বোচ্চ মান। তাহলে দেখো সি কোনটা, এখানে সি হচ্ছে এই যে সমীকরণ আমরা সাজাই, সমীকরণ সাজালে কি পাচ্ছি দেখো তো, রাশিটির বলছে তাই না, -x² - 4x + 5, তাহলে এখানে হচ্ছে a এর মানটা কত, a এর মান হচ্ছে -1, b এর মান হচ্ছে -4, c এর মান হচ্ছে 5। তো ভ্যালুগুলো বসাই দাও, c এর মান হচ্ছে শুধু 5, তাহলে 5 - b² কত, -4² মানে কত 16, ডিভাইড বাই হচ্ছে 4a, 4 × -1, তার মানে দেখো 5 - 16 ডিভাইড বাই -1, এখানে প্লাস হয়ে যাবে, +4, এটা করলাম 4 থেকে 4 5 8 9, 9 হয়ে যাবে। তাহলে এটা সর্বোচ্চ মান কত, এটার মান হচ্ছে 9। তাহলে সর্বোচ্চ সরণের মান আমরা বের করবো এই সূত্র থেকে, ঠিক আছে, c - b² বাই হচ্ছে 4a, c - b²/4a করলে সর্বোচ্চ বা সরণের মান এটা তুমি পেয়ে যাবা। পরবর্তী প্রশ্ন দেখো 2x² + 3x + p = 0 সমীকরণের একটি মূল অপরটির উল্টা হলে p এর মান কত। একটি মূল অপরটির যদি উল্টা হয়, একটি মূল অপরটির যদি উল্টা হয় তাহলে আমরা এখান থেকে ভ্যালুটা কি বলবো। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখো,
এখানে পি ইকুয়াল 3 দেওয়া আছে। আচ্ছা এখানে 3 হবে না 0 হবে এটা আসলে বুঝতেছি না। আচ্ছা যাই হোক, যদি 3 হয় 3 দিয়ে আমরা করি, 0 হলে আটটা ভিন্ন বিষয়। তাহলে এখানে আমরা কি হবে সমীকরণটা যদি লিখি, এ 2x স্কোয়ার প্লাস হচ্ছে 3x, হ্যাঁ, প্লাস হচ্ছে p-3 এটা ইকুয়াল 0। তো একটি মূল অপরটির উল্টা, তাহলে মূলদ্বয় কি হবে বলতো, মূলদ্বয় একটি মূল অপরটির উল্টা, তাহলে একটা যদি আলফা হয় তাহলে অপরটা হবে আলফা, 1/আলফা। ঠিক আছে, এখন আমরা কি করব দেখো তো, মূলদ্বয়ের গুণ করলে কিন্তু এটা ভ্যানিশ হয়ে যাবে, তাই না? এখন মূলদ্বয়ের যে গুণফল আলফা ইন্টু হচ্ছে 1/আলফা, এটা সমান কত, c/a। c কত, p-3, a কত, বাই 2। তার মানে তুমি পাচ্ছ c/a মানে p-3 ডিভাইড বাই 2। এই আলফা আলফা কাটা গেল, ঠিক আছে? তাহলে দেখো এই পাশে থাকলো 2 চলে আসলো, তার মানে p-3 ইকুয়াল হচ্ছে 2। অতএব p এর মানটা কত হবে বলতো, 2 আর যোগ 3, 3 এর পরে গেলে যোগ হয়ে যাবে না, তাহলে 5। এই যে p এর মানটা তোমার আসছে 5, যেটা আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বার। তো এইভাবে একটি মূল অপরটির উল্টা হলে তুমি জাস্ট দুইটা গুণ করে দিবা, গুণ করলে আসলে অজানা রাশি মান পেয়ে যাবে। যোগ বা গুণ থেকে মূল এবং সমীকরণের সহগের সম্পর্ক যেটা আছে, মূলদের যোগফল গুণফল, এখান থেকে আমরা মানটা বের করব। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, 1+i মূল বিশিষ্ট সমীকরণ কি? এটা আমাদের চলে আসছে বহুপদীতে, আমরা চলে আসছে এখন। তো বহুপদী দেখো, তো 1+2√2i মূল বিশিষ্ট সমীকরণ। তো যখনই সমীকরণের মূলদ্বয় জটিল মূলদ্বয় অনুবন্ধী থাকে, জটিল মূলদ্বয় কি হবে, জটিল মূল a প্লাস আই বি হলে, একটি মূল যদি a প্লাস আই বি হলে অপর মূলটা আমার জানা, ঠিক আছে? অপরটি হবে a মাইনাস আই বি। অর্থাৎ তোমাকে জটিল মূলগুলো সবসময় কি থাকবে, অনুবন্ধী বা জোড়ায় অবস্থান করে। ঠিক আছে, একটা মূল তোমাকে দেওয়া থাকলে a প্লাস আই বি, তাহলে অপরটা হবে a মাইনাস আই বি। তাহলে একটি মূল তোমাকে দেওয়া আছে, তাহলে আলফা এটা সমান তোমাকে দেওয়া আছে 1+2i √2i, আর অ্যাকচুয়ালি এখানে হচ্ছে √2i। অতএব বিটা সমান কি হবে, এর অনুবন্ধী কি বলছিলাম, যে আয়ের সহগের চিহ্ন পরিবর্তন হবে, তার মানে 1 - √2i। এটা তুমি পাইলা হচ্ছে কি আলফা বিটা। তাহলে মূলটা কি হবে, মূল সমীকরণ আমাদের সূত্র কি জানি, সমীকরণ হচ্ছে x² - আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা মূলদের গুণফল ইকুয়াল হচ্ছে 0। ঠিক আছে, ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে এবার মানগুলো বসায় দাও। x² তোমাকে দেওয়া আছে, x² - আলফা প্লাস বিটা মানে দুইটা যোগফল। দেখো দুইটা যোগফল আলটিমেটলি দেখো এটা কাটা যায় না, ইমাজিনারি পার্টগুলো কিন্তু কাটা যায়। তাহলে জাস্ট শুধুমাত্র 1+1 থাকবে, এখানে শুধুমাত্র 1+ থাকবে ইন্টু এক্স। মূলদের যোগফল করলে তোমার a² গুণ করলে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি না, তাহলে a² - b² তুমি পাবা a² মাইনাস হচ্ছে b² √2i তারপর a²। ঠিক আছে, আচ্ছা ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে 0। তার মানে তুমি এখানে পাচ্ছ কি x² - 2x প্লাস এখানে তোমার কি 1² মানে কি 1 পাইলা, আর এখানে -2√2i², মানে কিন্তু -1, আর সামনে -1 আছে, প্লাস হয়ে যাবে, তার সাথে 2 আছে, তার মানে শুধুমাত্র এখানে +2 = 0। তাহলে তোমার x² - 2x প্লাস 3 এটা ইকুয়াল 0 হবে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ, যার একটা মূল হচ্ছে 1+2i, 1+√2i। তাহলে দেখো এখানে x² - 3x প্লাস, এখানে x² - 2x প্লাস 3 দেওয়া আছে এ নাম্বারে, তো এ নাম্বারটাই আমাদের রাইট অ্যান্সার এখানে। ঠিক আছে, তাহলে একটি মূল যদি জটিল তোমাকে দেওয়া থাকে, তাহলে অপর আরেকটা মূল আমরা এর অনুবন্ধী হিসেবে পেয়ে যাব, যেহেতু দ্বিঘাত সমীকরণ, আর দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হলেই হবে। সমীকরণটা কি হবে, x² - a প্লাস b বা আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যায়। দেখো আমাদের বলছে k এর মান কত হলে x², এখানে x² হবে x² - 6x - 1 প্লাস k ইন্টু হচ্ছে 2x প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণের মূল দুইটা সমান হবে। আচ্ছা, সমীকরণের মূল দুইটা সমান, তো সমীকরণের মূল দুইটা সমান কখন হবে, যখন এর নিশ্চয়কের মান 0, যখন এর হচ্ছে যে নিশ্চয়কটা থাকে, এই নিশ্চয়কটা কত হবে, 0। নিশ্চয়কের সূত্র কি থাকে দেখো, যদি সমীকরণ ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0 থাকে, তাহলে এর যে নিশ্চয়ক বা ডিটারমিনেন্ট, এর নিশ্চয়কের সূত্র কি, b² মাইনাস 4ac। ঠিক আছে, b² মাইনাস 4ac। এখন এই b² মাইনাস 4ac মানটা যদি পজিটিভ হয়, তাহলে এটা আমরা কি পাবো, বাস্তব মূল পাবো। ঠিক আছে, তারপর b² মাইনাস 4ac এটার ভ্যালু যদি নেগেটিভ হয়, তাহলে আমরা পাবো হচ্ছে জটিল মূল, অবাস্তব বা জটিল মূল পাবো। এবং b² মাইনাস 4ac এটা ইকুয়াল টু 0 হয়, তাহলে সমান মূল পাবো, সমান অথবা পূর্ণবর্গ। তোমাকে যদি পূর্ণবর্গ কথা উল্লেখ করে, সেই ক্ষেত্রেও তোমরা নিশ্চয় কি করবে, 0 ধরে মান বের করবা, মূল বের করতে পারবা। তাহলে দেখো এই সমীকরণটা কিন্তু আমাদের সাজানো নাই, তো এটাকে আমাদের সাজাইতে হবে প্রথমে।
দেখো এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1 প্লাস এই কে দিয়ে ভিতরে তোমার গুণ করে দিতে হবে, তাহলে 2kx প্লাস 1, হ্যাঁ আচ্ছা 1 হবে না, সরি, কে এর সাথে গুণ হয়ে যাবে, তোমার এখানে শুধুমাত্র কে ইকুয়াল 0 তুমি পাইলা। এবার এটাকে তোমার এক্স এর সহগগুলো একদিকে নিতে হবে, আর আমাদের যে কনস্ট্যান্ট পদগুলো এগুলো আমরা আলাদা করে দিব। তাহলে দেখো এক্স স্কোয়ার তুমি যদি প্লাস এক্স কমন নাও তাহলে এখানে থাকছে কি 2k না, এখানে থাকবে 2k আর এখানে থাকবে দেখো -6। ওকে, তাহলে আমরা এক্স এর সহগটা পেয়ে গেছি, এটা আমাদের বি ইন্ডিকেট করবে। আচ্ছা দুই জায়গায় এক্স হয়ে গেছে। এরপরে দেখো প্লাস আমরা কনস্ট্যান্ট পদগুলো এক জায়গায় নিই, k-1 ইকুয়াল কত 0। তাহলে এই সমীকরণে আমরা দেখো এ পাচ্ছি কত, এ পাচ্ছি হচ্ছে 1, বি পাচ্ছি কি, বি পাচ্ছি হচ্ছে 2k-6 এবং সি পাচ্ছি কত বলতো, সি পাচ্ছি হচ্ছে k-1। তো এগুলো আমরা জানি কি বি স্কোয়ার মাইনাস 4 = 0, তাহলে অতএব মূল সমান হলো, অতএব আমরা মূল সমান হলে কি জানি যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হবে। তাহলে দেখো এখানে বি স্কোয়ার, বি মানে কত 2k-6 হোল স্কোয়ার না, দেখো 2k-6 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান হচ্ছে 1 ইন্টু সি এর মান হচ্ছে k-2, k-1 ইকুয়াল হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি হচ্ছে 4k স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4, এখানে যদি 6 4 কত 24, ঠিক আছে 24, তার মানে 24k প্লাস হচ্ছে 36, 6 এর পরিষ্কার করলে 36 হবে। এবার দেখো -4k, মাইনাস হচ্ছে +4 ইকুয়াল হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এখানে পেলাম 4k স্কোয়ার মাইনাস হচ্ছে 24 আর এখানে 4 যোগ করলে কত হবে 28, ঠিক আছে 28 এ 36 আর 4 যোগ করলে হবে 40। দেখো হয়তো উভয় পক্ষে 4 দিয়ে ভাগ করা যায় না, আমি 4 কমন নিতে পারি, এখান থেকে 4 এখান থেকে 4 এখান থেকে 4, 4 7 28 হয়, 4 10 40 হয়। তাহলে দেখো এখানে আমরা 4, এখানে আমরা 4 কমন নিলাম, 4 কমন নিয়ে নিলে তুমি পাবো হচ্ছে k স্কোয়ার মাইনাস হচ্ছে 4 7 28, ঠিক আছে প্লাস হচ্ছে 4 10 40 ইকুয়াল 0। তো এবার আমাদের মিডিয়াম উপপাদ্য আমরা করতে পারি, যোগ বিয়োগ করলে মাঝখানটা এবং গুণ করলে শেষেরটা। তাহলে দেখো -5 -2 যোগ করলে -7 হয়, আর -5 -2 গুণ করলে +10 হবে। তাহলে এইখান থেকে আমরা যেটা পাবো k স্কোয়ার মাইনাস হচ্ছে 5k, হ্যাঁ মাইনাস হচ্ছে 2k প্লাস হচ্ছে 10 ইকুয়াল 0। তাহলে এইটা তুমি যদি সমাধান করো তাহলে ভ্যালু কত পাচ্ছ বলো তো, তুমি যদি k কমন নাও তাহলে পাচ্ছ হচ্ছে k-5, আর এখান থেকে তুমি যদি -2 কমন নাও তাহলে পাচ্ছ হচ্ছে k-5, ঠিক আছে ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে হচ্ছে আমাদের k-5 ইন্টু k-2 ইকুয়াল 0, এটা হচ্ছে উৎপাদকগুলোর মান। অতএব k এর মান কি আসছে বলতো, k এর মান আসছে 2, k-2 ইকুয়াল 0, তাহলে k ইকুয়াল টু 2, k-5 ইকুয়াল 0, k ইকুয়াল টু 5, তাহলে 2 আর 5 এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 2 অথবা 5 এইটা হবে আমাদের এই k এর মান, ঠিক আছে। তো তোমাদের এটা ফার্স্ট করতে হবে, ফার্স্ট বলতে তোমাদের এই এত কিছু লেখার দরকার নেই, তুমি জাস্ট ডিরেক্ট এই লাইনে চলে যাবা, এই লাইন থেকে মনে মনে ক্যালকুলেশন করে এই লাইনের নিচের লাইনে চলে আসবা। তো তোমাকে মানে খাতা তো এত জায়গা দিবে না, অল্প একটু জায়গা দিবে, তোমাকে মাইন্ডে হিসাব নিকাশ করতে হবে। তো তোমাকে জাস্ট বোঝানোর সাথে আমরা এত বড় করা হয়, কিন্তু তুমি করার সময় তুমি এতগুলো জায়গা পাবো না, তোমাকে এটা শর্ট করে করতে হবে, ঠিক আছে। পরে দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের একটি মূল যদি 4 হয় তাহলে সি এর মান কত, আমি কিছু না কিন্তু এই টাইপের ম্যাথ একটা করাই দিছি। দেখো এক্স ইকুয়াল যদি 4 বসাই এখানে তাহলে কি হচ্ছে 4 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 4 প্লাস সি ইকুয়াল 0। তাহলে এখান থেকে তুমি সি এর মানটা ইজিলি বের করতে পারবা। দেখো 16 এবারে চলে গেল 4 5 20, তাহলে 20 হচ্ছে পজিটিভ হয়ে গেল, 16 হচ্ছে মাইনাস হয়ে যাবে, তার মানে তুমি এখানে পাবো হচ্ছে 4। অতএব সি ইকুয়াল কত হবে, সি ইকুয়াল হচ্ছে 4, সি ইকুয়াল হচ্ছে 4, ঠিক আছে। তো পরবর্তী দেখো আমাদের একটা সুন্দর একটা প্রশ্ন যেটা তোলা হয়েছিল আমার স্লাইডে, কে এর মান কত হলে এই মূলদ্বয় সমান হবে। তো আমরা মূলদ্বয় সমান হওয়ার কিন্তু একটা ম্যাথ অলরেডি করছি তাই না, তো সেম প্রসেসে এটাও করে ফেলবো। দেখো এটা একটু বড় হবে, তাহলে এখানে আমাদের দেখো কে প্লাস 1 এক্স স্কোয়ার, আমরা সমীকরণটা একটু ভালো করে লিখি। দেখো কে প্লাস 1, ঠিক আছে ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু k-2 ইন্টু এক্স প্লাস হচ্ছে 2k, মূলদ্বয় সমান হবে। তার মানে কি আমাদের এটা সাজাইতে হবে না, এটা তোমার হচ্ছে সাজাইতে হবে না, এটা এভাবে আছে, এক্স স্কোয়ার সহগ আছে, এক্স এর সহগ আছে, আর এখানে হচ্ছে আমাদের 2k কনস্ট্যান্ট পদ। তাহলে অতএব বি স্কোয়ার মানে কি বলতো, এই যে 4k-2 এটা কিন্তু টোটাল সহ, ঠিক আছে এটা কিন্তু বি স্কোয়ার, বা তুমি ভিতরে গুণ করে দিতে পারো। তাহলে দেখো 4k-8 এটার পর স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4ac কত বলতো k+1, k+1 ইন্টু হচ্ছে সি কত, সি হচ্ছে 2k ইকুয়াল হচ্ছে 0। তাহলে এটা ক্যালকুলেশন করে ফেলো। দেখো 16k স্কোয়ার মাইনাস 4 8 32, 32 দুগুণে 64 মাইনাস হচ্ছে 64
কে প্লাস হচ্ছে 8 8 64, এখানে 64 থাকলো, ভিতরে গুণ হবে দেখো 4 দিয়ে গুণ করলে 8 কে স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 8 কে স্কোয়ার, এবার মাইনাস 4 1 গুণ করে তারপর 2 কে গুণ করো, তার মানে 4 দুগুণে 8, ঠিক আছে, 4 দুগুণে 8 কে মাইনাস 8 কে ইকুয়াল। তো এবার আমাদের কাজ কি, যোগ বিয়োগ করো, 16 কে স্কোয়ার এখানে মাইনাস 8 কে স্কোয়ার, তার মানে তুমি পাচ্ছ হচ্ছে 8 কে স্কোয়ার, এখানে মাইনাস 64 কে, এখানে তোমার মাইনাস 8 কে, তো 64 আর যোগ তোমার টোটালি যোগ হয়ে যাবে, তার মানে এখানে হয়ে যাবে হচ্ছে 72 কে, ঠিক আছে। আচ্ছা, তো আর কোন কনস্ট্যান্ট আছে, এখানে প্লাস 64 দেওয়া আছে, 64 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমাদের কিন্তু এখানে 8 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে, 8 দিয়ে ভাগ করা যাবে, 8 দিয়ে ভাগ করলে দেখো এখানে কে স্কোয়ার হবে 8 9 72, তারপর 8 8 64, 8 8 64, এখানে হবে 0, ঠিক আছে। তবে দেখো মিলটা উৎপাদক করা যায়, এখানে 8 এবং 1 নিলে কে স্কোয়ার মাইনাস হচ্ছে 8 কে মাইনাস 1 মাইনাস কে প্লাস হচ্ছে 8 ইকুয়াল 0, ঠিক আছে। তো এখান থেকে তুমি যদি কে কমন নাও তাহলে দেখো কে মাইনাস 8 থেকে, আর এখানে মাইনাস 1 কমন নিলে কে মাইনাস 8 ইকুয়াল 0, তার মানে আমাদের যে উৎপাদকগুলো পাচ্ছি সেটা কত বলো তো, কে মাইনাস 8 পেলাম একটা, আর একটা পেলাম হচ্ছে কে মাইনাস 1 ইকুয়াল 0। অতএব সমীকরণের সমাধান কি হবে, সমীকরণের সমাধান হবে কে মাইনাস 8 ইকুয়াল 0, অতএব কে ইকুয়াল 8, আবার হচ্ছে কে মাইনাস 2 ইকুয়াল 0, আচ্ছা এটা 1 হবে, অতএব কে ইকুয়াল হচ্ছে 1, তার মানে আমাদের অ্যান্সারটা কত, কে এর মান হচ্ছে 1 এবং 8, এই দুইটা, ঠিক আছে। এই দুইটা হলে আমরা সমীকরণের দুইটা সমাধান, মূল দায়ের সমাধান পাবো। তো অনেক সময় তোমাকে সমান মূল না বলে যদি বলে পূর্ণবর্গ, যদি বলে পূর্ণবর্গ সেই ক্ষেত্রেও তোমরা সেম প্রসেস করবা, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের বলছে জটিল মূল, মূলদায় কী হবে, জটিল হবে এই সমীকরণে, এই সমীকরণের মূলদায় জটিল হবে। তাহলে এখানে দেখো এ ইকুয়াল কত 1 আছে, বি ইকুয়াল কত পি আছে, সি ইকুয়াল হচ্ছে 1। আর যদি জটিল হয়, জটিল হলে আমরা কি জানি, জটিল হলে আমরা জানি হচ্ছে নিঃশ্বাকের যে মানটা বি স্কোয়ার মাইনাস 4ac, এই মানটা 0 থেকে ছোট হবে, ঠিক আছে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac কত ছিল, তো বি এর মান পাইছি কত, পি না, তাহলে দেখো পি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এসি কত, এক্স স্কোয়ার সহ হচ্ছে 1, সি হচ্ছে 1, তার মানে 1, এই মানটা কী হবে বলো তো, 0 থেকে ছোট হবে। তার মানে এখানে পি স্কোয়ার মাইনাস 4 লেস দেন 0, পি স্কোয়ার লেস দেন 4, তাহলে এইটার সমান তুমি লিখতে পারো পি লেস দেন ইকুয়াল টু প্লাস মাইনাস 2। তাহলে এই পার্টটাকে কী বলে, এই পার্টটাকে তুমি লিখবে -2 থেকে পি লেস দেন 2। যদি দেখো এরকম থাকে পি প্লাস মাইনাস এ, এই জিনিসটাকে তুমি শর্টকাটে লিখতে পারো মাইনাস এ লেস দেন পি লেস দেন এ, ঠিক আছে। তাহলে এই কনসেপ্ট থেকে আমরা এইভাবে লিখবো সাজায়, ঠিক আছে। তো অনেকের সময় ভুলে যাও, তো এটা মাথায় রাখবা, যদি পি লেস দেন প্লাস মাইনাস এ হয় তাহলে তুমি এটাকে মাইনাস এ লেস দেন পি লেস দেন এ এভাবে লিখতে পারবা। পরবর্তীতে আমরা তো আমাদের হচ্ছে কোনিক সেকশনে চলে আসি। তো এখানে বলছে পরাবৃত্তের শীর্ষবিন্দু কত। তো শীর্ষবিন্দু বের করার খুবই একটা ইজি শর্টকাট আছে, সেটা হচ্ছে যাদের উপর স্কোয়ার, যেই চলকের উপর স্কোয়ার আছে ওই পার্টটা নিয়ে তুমি এটাকে ডিফারেন্সিয়েট করে দিবা ওই চলকের সাপেক্ষে। তাহলে ডি ডি ওয়াই কী দেওয়া আছে বলো তো, ওয়াই স্কোয়ার দ্বিঘাত না, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2y, ঠিক আছে, এবং এটা ইকুয়াল 0 বসাই দিবা। তাহলে দেখো কী থাকছে 2y প্লাস 2 ইকুয়াল 0, অর্থাৎ ওয়ার মানটা কত আসছে বলো তো, ওয়ার মানটা কিন্তু -1, ওয়ার মানটা কিন্তু -1 অলরেডি চলে আসছে। দেখো ওয়ার মান -1 মাইনাস কোথায় আছে, এ আর বি এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এবার ওয়াই ইকুয়াল টু -1 এই সমীকরণে বসাই দাও, তাহলে ওয়াই ইকুয়াল টু -1 সমীকরণে বসালে দেখো কি থাকছে, 1 প্লাস হচ্ছে 4x মাইনাস 2 মাইনাস 8 ইকুয়াল হচ্ছে 0, ঠিক আছে। এখান থেকে সমীকরণ করে x এর মান তুমি পেয়ে যাবা। দেখো -8 মাইনাস 2 যোগ করলে -10 প্লাস 1 মানে -10, এই পাশে চলে গেলে কিন্তু আলটিমেটলি এটা 9 হয়ে যাবে। দেখো 4x এটার সমান হয়ে যাবে হচ্ছে 9, অতএব x এর মান কত হবে, x এর মান হচ্ছে 9/4, ঠিক আছে। তাহলে তুমি x এর মান 9/4 পেলা, আর y এর মান পাইলে হচ্ছে -1, তাহলে দেখো এখানে 9/4 কমা হচ্ছে -1। তাহলে কাকে অন্তরীকরণ করব, যার দ্বিঘাত, ঠিক আছে, যার দ্বিঘাত থাকবে ওইটার সকল পদগুলো নিয়ে তুমি যেটা পাবো ওইটাকে ওই চলকের সাপেক্ষে অন্তরীকরণ ইকুয়াল 0। দেখো ওয়াইয়ের উপরে দ্বিঘাত আছে, তাহলে ওয়াই যুক্ত যে কটা পদ আছে সেগুলো নিব, তাকে ওই চলকের সাপেক্ষে অন্তরীকরণ করে ইকুয়াল 0 করে ওই চলকের মানটা ইজিলি বের করব। তারপর বাকি যে পার্টটা সমীকরণে বসাই দিব, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। এই যে সমীকরণে বসাই।
পরবর্তী দেখো এখানে 16y² - 9x² এরকম দেওয়া আছে। এরকম যদি দেওয়া থাকে দুইটার উপর স্কোয়ার আছে, ঠিক আছে, এখানে মনে করো ax² + -by² এই দুইটা আমাদের দেখবো, এই দুইটা পার্ট আমরা দেখবো, এই দুইটা পার্ট আমরা দেখবো এবং xy যুক্ত পদ দেখবো, ঠিক আছে, xy যুক্ত পদ দেখবো যে xy নাই, xy যুক্ত পদ নাই, ঠিক আছে। তাহলে এখানে যদি a = b হয় অর্থাৎ x² সহগ y² সহগ যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি হচ্ছে বৃত্ত, ঠিক আছে, যদি বলতে পারি বৃত্ত। এবার a does not equal b, a does not equal b, a আর b সমান হইল না, কিন্তু কিন্তু চিহ্ন সেম, কিন্তু চিহ্ন একই, কিন্তু একই চিহ্নযুক্ত, যদি একই চিহ্নযুক্ত হয় তাহলে আমরা সেটা বলতে পারি হচ্ছে উপবৃত্ত, উপবৃত্ত। এবার হচ্ছে a does not equal b, কিন্তু মনে করো সমান হইল না, কিন্তু চিহ্ন বিপরীত, চিহ্ন বিপরীত, এ যদি পজিটিভ হয় তাহলে বি হবে মাইনাস, যদি এরকম হয় তাহলে এটাকে বলবো আমরা অধিবৃত্ত, এটাকে বলবো কি অধিবৃত্ত। শর্টকাটে দেখো এখানে 16y² পজিটিভ, 9x², x² সহগ -9, তার মানে একটা পজিটিভ একটা নেগেটিভ, তার মানে দেখো আমাদের এটা কত, এ হচ্ছে -9 এবং বি কত, বি হচ্ছে 16, তার মানে দেখো এ আর বি কি বিপরীত চিহ্নযুক্ত না, বিপরীত চিহ্ন, বিপরীত চিহ্ন, তাহলে বিপরীত চিহ্নযুক্ত হলে কি বলবো আমরা অধিবৃত্ত। যদি একই চিহ্নযুক্ত হইতো তাহলে এটা হয়তো উপবৃত্ত, ঠিক আছে, একই চিহ্নযুক্ত তাহলে হবে উপবৃত্ত। দুইটার পর স্কোয়ার x² y² এটা থাকবে যে ax² + -by² এরকম টার্ম থাকবে, মাঝখানে যদি প্লাস থাকে দুইটাই পজিটিভ তাহলে এটা কি বলবো আমরা, দেখো এরকম আমরা আরেকটু সহজ করে দিই। দেখো এটা এটা কখন হবে, যখন হচ্ছে দেখবে যে উপবৃত্ত, তাই না, এই যে ax² + by² এরকম গঠন থাকবে, এরকম গঠন থাকবে, a আর b সমান না, হ্যাঁ, তাহলে তোমার এটা উপবৃত্ত হবে। এবার এটা থাকবে হচ্ছে ax² - by² এরকম গঠন থাকতে পারে, এরকম গঠন, কিন্তু এ আর বি সমান না, তাহলে সেটা অধিবৃত্ত। শর্টকাটে দেখার উপায়, চেনার উপায়। এবার দেখো এই উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ডিপেন্ড করবে হচ্ছে লম্বের দৈর্ঘ্য যেটা, সেটা হচ্ছে 2b² হতে পারে, অথবা 2a² এটা হতে পারে। দেখতে হবে যে কোন মানটা বড়, কোন মানটা বড়, ঠিক আছে। তাহলে দেখো এখানে 16x² আমাদের কি আছে 16, তাহলে এটা আমাদের উপবৃত্ত আগে ফর্মে নিয়ে যাইতে হবে। দেখো এইখানে আমাদের কি আনতে হবে, 1 আনতে হবে না, তাহলে উভয়পক্ষে 144 দিয়ে ভাগ করে দাও। দেখো 16x² হচ্ছে 144, ঠিক আছে, প্লাস 9y² হচ্ছে 144 ইকুয়াল কত হলো 1, ঠিক আছে। উপবৃত্তের ফর্মে চলে আসছে, যে এখানে 16 আছে, এটা দিয়ে ভাগ করে দাও, এখানে 9 থাকে, এটা দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে 16, তার মানে আলটিমেটলি তুমি পাচ্ছ কত, x² / 9 প্লাস y² হচ্ছে 16 ইকুয়াল কত 0। তার মানে এখানে নিচে যেটা আছে সেটা কি বলতো a², তোমাকে a² ভ্যালু দেওয়া আছে 9, অর্থাৎ a সমান কত, a সমান আছে 3। আবার b² এই ভ্যালু সমান কত দেওয়া আছে 16, y² নিচে কি থাকে b², তার মানে এটা 16, আর b সমান কত, b সমান আছে 4। আর লম্বের দৈর্ঘ্য দেখো তো এটা কোনটা বড়, b বড় না, b হচ্ছে বড়, তাহলে b যদি বড় হয় তাহলে লম্বের দৈর্ঘ্য হবে, লম্বের দৈর্ঘ্য হবে হচ্ছে 2b² a, ঠিক আছে, 2b², তাহলে দেখো বসাই দাও, তাহলে 2 গুণন b² মানে কত, b² মানে হচ্ছে 4 এর মান কত, এর মান হচ্ছে 3, ঠিক আছে। তাহলে এখানে পাচ্ছি চাচার 16, 16 জন্য 32/3, তাহলে 32 ভাগ হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের রাইট আনসার, যেটা দেওয়া হচ্ছে 32/3 হবে, 32/3, 32/3 এটা হচ্ছে আনসার। 32/3 হবে, ঠিক আছে, 32/3 হবে, এই নাম্বারটা রাইট আনসার আমাদের। পরবর্তী প্রশ্ন আসো, যদি y ইকুয়াল, দেখো এখানে আবার বলতাম এই যে এখানে যদি আমাদের এটা বড় হয়ে যেত, a যদি বড় হইতো তাহলে সূত্র বসাতাম 2a² / b, ঠিক আছে। এটা কখন বসাবো, এখানে যখন b বড় হবে, এবং এটা কখন বসাবো, যখন a বড় হবে। দেখো এখানে y = 4x + c, রেখাটি y² = 32x পরাবৃত্তকে স্পর্শ করে, এটার মান c এর মান কত হবে, তাহলে c এর মান কত, যদি y = mx + c এবং y² = 4ax স্পর্শ করে, তাহলে আমরা c = a/m এই মানটা লিখতে পারি শর্টকাটে, ঠিক আছে। তাহলে এই আমাদের সমীকরণগুলোকে সাজায় লেখো। তাহলে দেখো এই সমীকরণে আমরা m এর মান কত পাচ্ছি, x এর সহগটা আলটিমেটলি m, তাহলে কত, এটা আছে 4। এবার এই সমীকরণে আসো y² = 32x, এটাকে আমরা 4x টেক অন করব, 4 × 8 × x, ঠিক আছে। তাহলে এর মান কত আসছে, এর মান দেখো 8 আসছে, ঠিক আছে। তাহলে বসাই দাও এখানে, এর মান হচ্ছে 8 আর m এর মান হচ্ছে 4, তার মানে এখানে आंसर পাবো হচ্ছে 2, অতএব c এর মানটা কত হচ্ছে, c এর মান হচ্ছে 2, ঠিক আছে। তো এইভাবে আমরা
y ইকুয়াল টু mx প্লাস c, সরলরেখাটা যদি y স্কয়ার ইকুয়াল 4ax কে স্পর্শ করে তাহলে c এর মানটা আমরা এইভাবে ইজিলি a ডিভাইড বাই m এটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তো এই স্পর্শ সমীকরণগুলো গুরুত্বপূর্ণ কণিকের ক্ষেত্রে। সমীকরণটা কি নির্দেশ করে দেখো তো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইটা কি পজিটিভ না, তাহলে এটা অবশ্যই কি হবে, এটা অবশ্যই উপবৃত্ত হয়ে যাবে। দেখো এরকম এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইড বাই 3, এই 3 এখানে চলে আসবে, 3 ওই পক্ষে ভাগ হয়ে যাবে, ইকুয়াল হচ্ছে প্লাস প্লাস হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 3/5। ঠিক আছে, ইকুয়াল হচ্ছে 1। তাহলে এটা কিসের সমীকরণ, এটা অবশ্যই অবশ্যই উপবৃত্ত হবে, এটা অবশ্যই উপবৃত্তই হবে। তো এটার ক্ষেত্রে যদি তোমাকে সরি 2x স্কয়ার মাইনাস 3y স্কয়ার প্লাস c, উৎকেন্দ্রিকতা কত, উৎকেন্দ্রিকতার সূত্র, উৎকেন্দ্রিকতা অধিবৃত্তের উৎকেন্দ্রিকতার সূত্র ই, এটা সমান সমান রুট ওভার 1 প্লাস a স্কয়ার বাই b স্কয়ার, এটা হতে পারে যখন b এর মানটা বড়। আবার ই ইকুয়াল রুট ওভার 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার, এটা হতে পারে যখন a এর মানটা বড়। ঠিক আছে, যখন যেটা বড় হবে ওটা এইভাবে করতে হবে। তো চলো ভালোগুলা বসাই, আগে এটা কনভার্ট করি। তো দেখো এই পাশে কি আনতে হবে, আমাদের যে সমীকরণ সেটা কি এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু এই ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে এই পাশে যে কনস্ট্যান্ট আছে এই পাশে 1 আনতে হবে, তার মানে উভয় পক্ষে সি দিয়ে ভাগ 6 দিয়ে ভাগ করে দিবা। তাহলে দেখো এক্স স্কোয়ার 2x স্কোয়ার ডিভাইড বাই 6 মাইনাস 3y স্কোয়ার ডিভাইড বাই 6 ইকুয়াল হচ্ছে 1। তার মানে তুমি এখানে পেয়ে গেল হচ্ছে এক্স স্কোয়ার ভাগ হচ্ছে 3 মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 1। ঠিক আছে, তার মানে তুমি এখানে a স্কোয়ারের মান পাইছো হচ্ছে 3 এবং বি স্কোয়ারের মান পাইছো হচ্ছে 2, বি স্কোয়ার মান পাইছো 4। তার মানে আমি দেখতে পাচ্ছি যে a এর মানটা কত হচ্ছে রুট ওভার 3 আর 2, আর b এর মান কত রুট ওভার 2, তাহলে অবশ্যই এখানে a এর মানটা বড়। তাহলে অতএব ই সমান কত হবে, ই সমান সমান রুট ওভার 1 প্লাস বি স্কোয়ার বাই a স্কোয়ার, বি স্কোয়ার বাই a স্কোয়ার মানগুলো বসাও, 1 প্লাস বি স্কোয়ার মান কত 2 আর a স্কোয়ার মান হচ্ছে 3। ঠিক আছে, তাহলে দেখো 3 2 5 রুট ওভার 5/3, এটা হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা। কার উৎকেন্দ্রিকতা, অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা, অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা এটা। পরবর্তী দেখো y স্কয়ার হলো 4px, পরাবৃত্তটির 3, -2 বিন্দু দিয়ে গমন করলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে। খুবই ভালো কথা। তাহলে যেহেতু এই বিন্দু দিয়ে গমন করে, তার মানে এটা এই বিন্দুটা কি করবে, এই সমীকরণটা কি করবে, সিদ্ধ করবে, সিদ্ধ করবে। সিদ্ধ করবে মানে কি, তুমি চাইলে এখানে x প্লাস x ইকুয়াল টু 3 বসাতে পারো, y ইকুয়াল টু -3 বসাতে পারো। ঠিক আছে, তাহলে এটা বসাই দিই, বসাই। তাহলে y এর মান কত বসে, -3 -2 না, তাহলে -2 এর উপর স্কয়ার মানে কত 4 ইকুয়াল 4p ইনটু x এর মান কত, x এর মান হচ্ছে 3। তাহলে দেখো এখানে হচ্ছে p এর মানটা তুমি পেয়ে যাবে, p এর মান কত হচ্ছে দেখো তো 4 ডিভাইড বাই 3 4 কত 12। তার মানে দেখো আলটিমেটলি p এর মানটা তুমি কি 1/3 লিখতে পারো। তাহলে সমীকরণটা কি হচ্ছে তোমার, y স্কয়ার ইকুয়াল টু 4 দেখো y স্কয়ার ইকুয়াল কত হচ্ছে 4 ইনটু 1/3 ইনটু x, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য এটা সমান কত বলতো, মডুলাস অফ 4a। তাহলে 4 এর মান কত করে, যে 4/3 না, এই যে 4/3, এটাই হচ্ছে আমাদের উপকেন্দ্রিক দৈর্ঘ্য 4/3 এত একক, এটা হচ্ছে উপকেন্দ্রিক দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পরাবৃত্তের ক্ষেত্রে সূত্র কি, মডুলাস অফ 4a। পরবর্তীতে আসো, পরাবৃত্তের শীর্ষবিন্দু সেম ভাবে আমরা বলছিলাম যে যার উপর স্কয়ার আছে ওই চলকগুলো নিয়ে গঠিত যে রাশিটা পাবো ওইটাকে ওই চলক দিয়ে, দেখো কার উপর স্কয়ার আছে, এক্স স্কয়ার না, তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ কাকে, এই এক্স যুক্ত যেগুলো পদ আছে এক্স স্কয়ার প্লাস 4x। ঠিক আছে, ইকুয়াল কত 0 করে দিব। তাহলে দেখো 2x প্লাস 4 ইকুয়াল 0, অতএব x ইকুয়াল টু কত 4 -4 হয়ে যাবে, -4 ভাগ 2 তার মানে কত -2, x ইকুয়াল টু কত হবে -2, তুমি বসাই দিলা। তাহলে x এর মান পেয়ে গেলাম -2। এবার y এর মান কিভাবে পাবা, সমীকরণে বসাই দাও। দেখো -2 স্কয়ার করলে 4 হচ্ছে -8 প্লাস হচ্ছে 2y ইকুয়াল 0। তার মানে তুমি এখানে -4 উপর চলে গেলে 4 হয়ে যাবে, আর তোমার 2 দিয়ে ভাগ করলে কত 2, তাহলে y ইকুয়াল টু হবে 2। ঠিক আছে, তার মানে x y এর যে মানটা সেটা হবে কত বলতো, -2,2। এটা হচ্ছে আমাদের শীর্ষ, এটা হচ্ছে আমাদের শীর্ষ, এটাই হচ্ছে আমাদের শীর্ষ। ঠিক আছে, তো এইভাবে আমরা ইজিলি শীর্ষের মানটা বের করে ফেলতে পারবো।
এবার দেখো এই উপবৃত্তটির ক্ষেত্রফল কত বর্গ, উপবৃত্তটির ক্ষেত্রফল হচ্ছে পাই এ বি, ক্ষেত্রফল কত হবে পাই এ বি। তাহলে এ আর বি এর মানটা বের করতে হবে তোমাকে। তাহলে দেখো এটা কিভাবে করতে হবে, 16x² প্লাস 9y² মাইনাস 32, তাহলে এখানে এক্সট্রা 32 আছে না, এই পাশে তোমার এ মাইনাস হোল স্কয়ার বা প্লাস হোল স্কয়ার নিয়ে আসতে হবে। দেখো 16x² মাইনাস 32x, দেখো সেটাকে আমরা এভাবে লিখবো না, দেখো 16x², আচ্ছা আমরা একটু সাজায় লিখে দেবো 16x² না, এটাকে কিভাবে লেখা যায় 4x এটা পুরো স্কয়ার মাইনাস 32 কে তুমি কিভাবে লিখতে পারো 2ab ফরম্যাটে নিয়ে যাবা, ঠিক আছে 2ab, তাহলে 2 নিলাম, এ কত, এ হচ্ছে 4x, তাহলে 4 দুগুণে 8, তাহলে 32 মিনিট তাহলে 8 4 লাগবে, তাহলে এই যে ইনটু 4, ঠিক আছে। তাহলে a² মাইনাস 2ab প্লাস b² বানাইতে হবে, তাহলে b² মানে কি, b কত 4 নিছি না, তাহলে 4², ঠিক আছে 4²। আচ্ছা বাকিটা কত 9y² থাকলো মাইনাস 128 থাকলো, এক্সট্রা কি নিছো এখানে, এক্সট্রা 16 নিছো না, এই 16 কি ছিল 4² কি ছিল, ছিল না, তাহলে এখানে তুমি 16 যোগ করে দাও, ইকুয়াল কত 0, ঠিক আছে ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা এখানে 16 নিছো, তাহলে এখানে তোমাকে 16 বিয়োগ করতে হবে, 16 এখানে 16 এক্সট্রা নিছো, তাহলে এখানে অবশ্যই 16 বিয়োগ করতে হবে, তাছাড়া তো ব্যালেন্স হবে না, ঠিক আছে 16 ব্যালেন্স হবে না। তাহলে এইখানে তুমি কি পাইলা, দেখো তো 4x মাইনাস 4 এরপরে হোল স্কয়ার না, আচ্ছা এরপরে হোল স্কয়ার প্লাস 9y², 9y², বাকিটা হচ্ছে আমরা কি পাচ্ছি 128 আর যোগ এই পাশে যোগ ওই পাশে নিয়ে চলে যাবো আগে এটাকে, তাহলে এই পাশে যদি নিয়ে চলে যাই তাহলে দেখো এটার ভ্যালু কত আসে, এটার ভ্যালু আসে হচ্ছে 128, তাহলে এখানে থাকে হচ্ছে 8 6 14 14 4 হাত থেকে 1 2 আর 1 3 3 আর 1 4 1 44, তাহলে তোমার কাজ হবে, দেখো এখান থেকে তুমি যদি 4 কমন নাও তাহলে 4 এর উপর স্কয়ার হয়ে যাবে, কিভাবে হবে দেখো, তুমি যদি যে 4 কমন নিলা তাহলে কিন্তু x মাইনাস 1 হয়ে গেল, টোটালটা পুরো স্কয়ার না, প্লাস 9y² ইকুয়াল হচ্ছে 144, ঠিক আছে। তো দেখো এখানে 4² এটা বাইর করে নিলাম, তাহলে এখানে থাকলো কত 16 ইন্টু x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস হচ্ছে 9y², ওই পক্ষে 144 দিয়ে ভাগ করে দিয়েছি, 144 নিচে হচ্ছে 144 ইকুয়াল কত হলো 1। তো দেখো এই 16 দিয়ে এটা কাটলে 9 থাকে, এটা দিয়ে এটা কাটলে 16 থাকে, তার মানে a² মান কত 9, a এর মান হচ্ছে 3, b² মান হচ্ছে 16, b এর মান হচ্ছে 4, তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল অতএব ক্ষেত্রফল আমরা জানি কত পাই এবি না, তাহলে এই যে পাই ইন্টু a এর মান কত 3 যোগ ইন্টু 4, তাহলে 12 পাই, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ক্ষেত্রফল, ঠিক আছে। উপবৃত্তের ক্ষেত্রফল বের করতে বললে আমরা এইভাবে ক্ষেত্রফলটা বের করব। পরবর্তী দেখো 4y² - 5x² = 20 অধিবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ, তো অধিবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ x = + - b/e এটা হতে পারে, অথবা x = +- আচ্ছা y = +- a/e এটাও হতে পারে, ঠিক আছে ডিপেন্ড করতেছে কোন অক্ষের উপর অবস্থান করতেছে। তাহলে দেখো এখানে আমাদের ভ্যালুগুলো বের করে 4y² - 5b² ইকুয়াল হচ্ছে 20, তাহলে এটাকে লেখা যায় হচ্ছে দেখো 4y² ডিভাইড বাই, আমি আদর্শ সমীকরণ নিয়ে যাব, মাইনাস 5x² ডিভাইড বাই 20 ইকুয়াল হচ্ছে 1, তার মানে তুমি এখানে পাচ্ছ y² ডিভাইড বাই 5 মাইনাস x² ডিভাইড বাই 4 ইকুয়াল হচ্ছে 1, ঠিক আছে। তার মানে তুমি এটা সমীকরণ যদি সুন্দর করে গুছায় লেখো, এটা থেকে কি পাচ্ছ, এখানে নিচে কি আছে, এটা a না, তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে a² ইকুয়াল টু হচ্ছে 4, a ইকুয়াল হচ্ছে 2, b² ইকুয়াল টু হচ্ছে 5 এবং b ইকুয়াল টু হচ্ছে √5, ঠিক আছে। তাহলে বড় কোনটা, বড় অবশ্যই এখানে b, তাহলে অবশ্যই এখানে সমীকরণ কি হবে x = +- b/e, তাহলে এখানে +- e এর মানটা লাগবে আমাদের, e সমান কত হবে √1 প্লাস কোনটা বড়, b বড় না, তাহলে a² ভাগ হচ্ছে b², তার মানে √1 প্লাস a² মান কত, a² হচ্ছে 4 ভাগ 5, 9 9 কে 9/5, তার মানে হচ্ছে 3/5, ঠিক আছে। তাহলে এটা থাকলো হচ্ছে কত √5 উপরে, আর নিচে থাকলো হচ্ছে 3/5, √5 উপরে চলে গেলে কি √5 * √5 হয়ে যাবে, √5 * √5 ডিভাইড বাই 3, তার মানে তুমি পাবো আছে 5/3 +- 5/3, তাহলে সমীকরণটা কি হলো, এখানে x = +- 5/3, ঠিক আছে। তাহলে এখানে দেখো 3x +- 5 = 0, তো এটাই হচ্ছে আমাদের নিয়ামকের সমীকরণ, ঠিক আছে। এভাবে সমীকরণগুলো সমাধান করতে হবে। তাহলে প্রথমে সাধারণ আকারে নিয়ে যাবা, দেখবা কোনটা বড়,
ঠিক আছে, তো অধিবিদের সূত্রগুলো মাস্ট মনে রাখবা, এরপরে উৎকেন্দ্রিকতা বের করে x ইকুয়াল প্লাস মাইনাস বি বাই ই অথবা ওয়াই বাই ই যে কোনো একটা হতে পারে। উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা কত? তাহলে উৎকেন্দ্রিকতা দেখো এখানে a স্কয়ার মান দেওয়া আছে কত 16 আর b স্কয়ার মান দেওয়া আছে কত 7, তার মানে অবশ্যই এখানে এর মানটা বড় হবে b এর থেকে। উৎকেন্দ্রিকতা হবে √1 মাইনাস b স্কয়ার বাই হচ্ছে a স্কয়ার, তার মানে √1 মাইনাস b স্কয়ার মান কত? b স্কয়ার মান হচ্ছে 7, a স্কয়ার মান হচ্ছে 16। ঠিক আছে, 16 মাইনাস 7 মানে কত বলতো? 16 মাইনাস 7 মানে হচ্ছে 9 হবে, ডিভাইড বাই হচ্ছে 16। ঠিক আছে, তাহলে 9 বাই হচ্ছে 4, দ্যাট মিনস হচ্ছে 3/2 হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা। সমীকরণটা কি প্রকাশ করে? দেখো এখানে এক্স স্কয়ার সহগ 2 এবং এখানে 3, তাহলে দুইটাই কি পজিটিভ, মানে 2ও পজিটিভ, a ইকুয়াল টু 2 এবং b ইকুয়াল টু কত 3, দুইটাই কি পজিটিভ, তার মানে অবশ্যই এটা কি নির্দেশ করবে? এটা হচ্ছে অবশ্যই আমাদের উপবৃত্ত, এটা অবশ্যই আমাদের উপবৃত্ত নির্দেশ করবে। অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আবার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা পাবো, তাহলে দেখো এখানে কি পাচ্ছি? 2 দিয়ে ওইভাবে ভাগ করে দিতে হবে, তাহলে এক্স স্কয়ার ভাগ 2 মাইনাস 8 ওয়াই স্কয়ার ভাগ হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 1। তো এখান থেকে আমরা এক্স স্কয়ার ভাগ হচ্ছে √2 এটার পরে স্কয়ার মাইনাস 8, এটা নিচে চলে আসবে ওয়াই স্কয়ার ডিভাইড বাই 2/8। ঠিক আছে, 2/8 ইকুয়াল হচ্ছে 1। তারপর তুমি এটাকে 1/4ও লিখতে পারো, তো এক্স স্কয়ার ডিভাইড বাই √2 এটার পরে স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, দেখো 2 আর 8 ভাগ করলে 1/4 হচ্ছে, তাহলে 1/2 এটার পরে স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এখানে অবশ্যই এর মানটা বড়, যেহেতু √2 আছে হাফের থেকে বড়, তাহলে লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে হচ্ছে লম্বের দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে কোনটা বড়? 2a স্কয়ার ডিভাইড বাই b, এর মান কত? a স্কয়ার ছিল 2 না, তাহলে 2 গুণন 2, হাফের মান হচ্ছে ab এর মান হচ্ছে হাফ, তাহলে 2 গুণন 2 4, 4 উপরে চলে গেলে আবার 8, তাহলে 4 গুণন হচ্ছে 2, তার মানে হচ্ছে 8। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বা সূত্র। তো সূত্রগুলো একটু মনে রাখো, উপকেন্দ্রিক লম্বের সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। 2a স্কয়ার বাই b অথবা 2b স্কয়ার বাই, যেটা বড় ওইটা হবে উপরে। যদি দেখো a বড় তাহলে 2a স্কয়ার বাই b অ্যাপ্লাই করবা, যদি দেখো b বড় তাহলে 2b স্কয়ার বাই অ্যাপ্লাই করবা। ঠিক আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আসে পরীক্ষাতে মাস্ট। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উৎকেন্দ্রিকতা বের করা, উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উৎকেন্দ্রিকতা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এই দুইটা অবশ্যই অবশ্যই ভালো করে দেখবা, হ্যাঁ, সূত্রগুলো মাথায় রাখবা। এবার দেখো সাইন ইন্টু কজ ইনভার্স সাইন এক্স তোমাকে দেওয়া আছে। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে কনভার্ট করব? দেখো এই যে সাইন এক্স আছে না, এই সাইন এক্স কে কিভাবে লেখা যায় জানো? এই সাইন এক্স কে তুমি চাইলে এই যে সাইন এক্স, এই সাইন এক্স এটাকে তুমি চাইলে এই যে কজ π/2 - x এইভাবে লিখতে পারবা। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটা লিখি, কেন লিখলাম? কজে কেন কনভার্ট করবো? কারণ এই যে কজ ইনভার্স আছে, এটা ইনভার্স থাকবে, এইটাকে আমরা ওইটাতে কনভার্ট করে দেব। সাইন ইনটু দেখো কজ ইনভার্স, এটা কি পেলাম? কজ অফ π/2 - x। ঠিক আছে, তাহলে এই কস কস কি কাটা গেল না? কস কস কাটা, তাহলে থাকলো কি শুধুমাত্র দেখো তো সাইন অফ π/2 - x। তাহলে আবার দেখো সাইন π/2 - থিটা, সাইন π/2 - থিটা, এইটা সমান লেখা যায় হচ্ছে কস থিটা। তাহলে এখানে আমরা কনভার্ট হয়ে কি হবে? এটা সমান হয়ে যাবে কজ এক্স। তাহলে কজ এক্স কয় নাম্বার আছে? এ নাম্বার অপশন। ঠিক আছে, তো এইভাবে তোমরা কনভার্ট করতে পারো, অথবা তুমি চাইলে সাইন এক্সটাকে কজ এক্স এ কনভার্ট করবা। সাইন এক্স দেওয়া আছে, কিভাবে লেখা যায় এটা আমাদের শিখতে হবে, তো এটা আলটিমেটলি অন্যভাবে লেখা যাবে। ঠিক আছে, আমরা এইভাবে করবো, এই ম্যাথটা আসলে আমরা এইভাবে করবো। ঠিক আছে, এই ম্যাথটা আসলে এইভাবে করবো, সাইন এক্স কে যেহেতু কজ ইনভার্স আছে তাহলে কজে কনভার্ট করে দিব, দেন এই যে এইভাবে, যেহেতু কজ সাইন এক্স এইভাবে অ্যান্সারগুলো দেওয়া আছে, এইটা অ্যান্সার মিলবে না। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলছে কজ স্কয়ার সাইন ইনভার্স 1/√, তাহলে দেখো মাস এখানে কি আছে? এখানে কজ স্কয়ার আছে, তাহলে ভিতরে সাইন ইনভার্স, এই যে ইনভার্স, তাহলে এটাকে আমাদের কজ ইনভার্সে নিয়ে যেতে হবে। ঠিক আছে, কজ ইনভার্সে নিয়ে যাবে, কিভাবে করব দেখো, এই যে সাইন ইনভার্স 1/√3, এটা সমান আমরা থিটা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে অতএব সাইন থিটা, এই সাইন থিটা সমান তুমি কি লিখতে পারো? সাইন থিটা সমান হচ্ছে 1/√3 লিখতে পারো না? তাহলে সাইন থিটার মান যদি 1/√3 হয় মানে কি? এটা দেওয়া আছে হচ্ছে আমাদের লম্ব এবং এটা দেওয়া আছে হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তাহলে কজে কনভার্ট করতে আমার কি লাগবে? ভূমি লাগবে না? ভূমি লাগবে। তাই ভূমি সমান কি বলতো? ভূমি অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, মানে 3 - 1 মানে √2, এখানে √2 ভূমি পাই গেলা। তাহলে তোমার কস থিটা, এই যে কস থিটা, এটা সমান কত হবে? এটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে √2 এর অতিভুজ কত? লম্ব বাই অতিভুজ মানে √3। ঠিক আছে, আচ্ছা
এটা অ্যান্সার, এটা হচ্ছে আলটিমেটলি, বা তুমি হচ্ছে √2/3 বলতে পারো, √2/3। তাহলে থিটা সমান কি হচ্ছে দেখো, cos ইনভার্স √2/3। দেখো থিটার সময় আগে ধরছিলা সাইন ইনভার্সটাকে ধরছিলা না, সাইন ইনভার্স এটাকে থিটা ধরছিলা না, তাহলে থিটা সমান যদি এটা হয়, আবার থিটা সমান যদি এটা হয়, তাহলে সাইন ইনভার্স 1/√3 বদলে তুমি সাইন ইনভার্স √2/3 বসাতে পারো। ঠিক আছে, সাইন ইনভার্স বদলে তুমি cos ইনভার্স √3/√3 বসাও, কারণ এটাও কি থিটার মান, এটাও থিটার মান। ঠিক আছে, তাহলে আমরা বসাই দিই, দেখো ওই যে cos স্কোয়ার, cos স্কোয়ার, দেখো cos ইনভার্স 1, তাহলে কি পেলাম √2/3। তাহলে cos ইনভার্স, দেখো এটা কিভাবে লেখা যাবে, এটা কিভাবে লেখা যাবে, এই যে স্কোয়ারটা আছে না, স্কোয়ারটা আমি টোটালটার উপরে স্কোয়ার দিতে পারো, টোটালটার উপরে এই যে হবে cos ইনভার্স √2/3, এটার উপর স্কোয়ার, এভাবে পারি না লিখতে, এভাবে লেখা যায়। তাহলে cos উঠে গেল, cos মানে হচ্ছে 1, এটা √2/√3 উপর স্কোয়ার করলে হবে কি √2/3, এটার উপর স্কোয়ার করলে তুমি পাবো হচ্ছে 2/3। এটা হচ্ছে আমাদের এইটার অ্যান্সার। এটার অ্যান্সার কত হবে 2/3। তো শর্টকাট কি, শর্টকাট তোমাকে সাইন ইনভার্সটাকে জাস্ট cos ইনভার্সে কনভার্ট করতে হবে। এটাকে তোমার লম্ব আর ভূমি দেওয়া, লম্বার অতিভুজ দেওয়া আছে, তুমি কি করবা ভূমি বাই অতিভুজ করে দেবো, ভূমি বের করে এখানে cos স্কোয়ার কন ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, এখানে tan ইনভার্স x tan ইনভার্স y এর সূত্র। তো tan ইনভার্স x tan ইনভার্স y এর সূত্র আমাদের সবার জন্য ইম্পর্টেন্ট। দেখো tan ইনভার্স x প্লাস হচ্ছে tan ইনভার্স y, এটা সমান লেখা যায় হচ্ছে tan ইনভার্স, এখানে প্লাস আছে না, x প্লাস y ডিভাইড বাই 1 মাইনাস xy। ঠিক আছে, তাহলে x কোনটা, এটা হচ্ছে আমাদের x, এটা হচ্ছে আমাদের x, এটা হচ্ছে y। ঠিক আছে, তাহলে দেখো আমরা লিখতে পারি এখানে tan ইনভার্স x কত, x হচ্ছে হাফ x প্লাস y ডিভাইড বাই 1 মাইনাস xy। দেখো এখানে tan 2 আর 3 লসাগু করতে হবে। তোমরা যদি লসাগু করে দিই, 2 আর 3 এর লসাগু কত 6, তাহলে উপরে থাকলো 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়, তার মানে এখানে থাকলো 3 ভাগ হচ্ছে 3, এখানে 6 লসাগু, আর এখানে 3 দিয়ে 6 কে ভাগ করলে 2 হাকে 2 1 কে 2। ঠিক আছে, আর নিচে দেখো এখানেও 6 না, 3 আর 2 6, তাহলে এখানে 3 দুগুণে 6, এখানে লসাগু করলে পাবো কত, এখানে লসাগু করলে 6 মাইনাস 1 ডিভাইড বাই 6, এই 6 6 কাটা, 6 মাইনাস 1 মানে 5, উপরেও দেখো 5, তার মানে আলটিমেটলি তুমি এখানে পাচ্ছ হচ্ছে tan ইনভার্স, উপরেও 5 পাচ্ছ, নিচেও 5, কারণ tan ইনভার্স 1 এর মান কত 45 ডিগ্রি বা π/4। ঠিক আছে, 5/5 মানে কত 1 না, তো tan ইনভার্স যে 1 আছে, এই 1 এর মান হচ্ছে π/4। তাহলে অ্যানসার কত হবে π/4। তো tan ইনভার্স x এর এবং tan ইনভার্স y এর সূত্রগুলো অবশ্যই মাথায় রাখবা। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র tan ইনভার্স x প্লাস y ডিভাইড বাই 1 মাইনাস xy। পরবর্তী প্রশ্নে যাই চলো। তো এখানে বলছে আমাদের কি cot ইনটু cos ইনভার্স হাফ এর মান কত। তাহলে এখানে cos ইনভার্স আছে না, এটা তোমার cot এ নিয়ে আসতে হবে, cot ইনভার্স নিয়ে আসতে হবে। তাহলে তোমার এখানে কি দেওয়া আছে, ভূমি আর অতিভুজ দেওয়া আছে। তাহলে দেখো ভূমি, এই ভূমি সমান 1 দেওয়া আছে, অতিভুজ সমান 2 দেওয়া আছে। তাহলে লম্ব কত হবে, কারণ আমাদের কি cot আনতে হবে, cot মানে কি ভূমি বাই লম্ব। ঠিক আছে, তাহলে এখানে দেখো অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কোয়ার, তার মানে কি √3 হচ্ছে তোমার লম্ব। ঠিক আছে, তাহলে cot ইনভার্স, এই যে cot, তাহলে তুমি এই যে এখানে তোমার হচ্ছে এখানে কত হলো √3। ঠিক আছে, অতএব তুমি এখানে হচ্ছে cos ইনভার্স হাফ, এটার বদলে কি লিখতে পারো cot ইনভার্স, হ্যাঁ লম্ব ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কত √3 আর লম্ব কত আসছে, আচ্ছা ভূমি আসছে হচ্ছে তোমার, সরি ভূমি আসছে হচ্ছে 1/√3। ঠিক আছে, তাহলে এখানে ভ্যালুগুলো বসা দাও, দেখো cot ইনটু হচ্ছে cot ইনভার্স 1 ডিভাইড বাই √3, তাহলে cot উঠে যাবে, থাকলো কি শুধুমাত্র 1/√3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা এ নাম্বারে দেওয়া আছে। ঠিক আছে, তো এইভাবে আমরা এই সমীকরণগুলো সমাধান করব, যে ব্র্যাকেটের আগে কে আছে সেটা দেখতে হবে। তো এইটাকে তোমার cot ইনভার্সে কনভার্ট করতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে, ভূমি আর অতিভুজ দেওয়া আছে, cot ইনভার্সের জন্য ভূমি বাই লম্ব লাগবে, তাহলে এক্সট্রা করে লম্ব বাই বের করবা, এখানে ভূমি তো দেওয়া আছে, তো ভূমি বাই লম্ব করে দিলেই তুমি আলটিমেটলি cot ইনভার্সের মানটা পেয়ে যাবে। তো এখানে পরবর্তী প্রশ্ন দেখো, cos ইনভার্স x প্লাস cosec ইনভার্স x। তো আমাদের এখানে বেশ কিছু সূত্র আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে sin ইনভার্স x প্লাস হচ্ছে cos ইনভার্স x, ডাইরেক্ট এখানে প্রশ্ন আসে cos ইনভার্স x ইকুয়াল হচ্ছে π/2। ঠিক আছে, আবার tan ইনভার্স x
প্লাস হচ্ছে কট ইনভার্স এক্স, এটা সমান পাই বাই টু, ডিরেক্ট অ্যান্সার, ডিরেক্ট অপশনে চলে আসবে এটা, বুঝছো? তারপর হচ্ছে দেখো এইখানে হচ্ছে আমাদের সেক ইনভার্স এক্স প্লাস হচ্ছে কজেক ইনভার্স এক্স, কজেক ইনভার্স এক্স, এটা সমান পাই বাই টু। ওকে, এটা সমান পাই বাই টু। আবার আবার এই যে তুমি হচ্ছে এখান থেকে দেখো সাইন ইনভার্স যদি এক্স হয়, এটাকে তুমি কজেকে যদি কনভার্ট করো কজেক, তাহলে কজেক ইনভার্সে তুমি জাস্ট এক্সটাকে উল্টাই দাও, তাহলে ওয়ান বাই এক্স, ঠিক আছে, ওয়ান বাই এক্স লিখতে পারো। আবার দেখো এখানে যদি ট্যান ইনভার্স এক্স থাকে, ট্যান ইনভার্স এক্স থাকে, এটাকে তুমি কটে কনভার্ট করতে যাচ্ছ বা কটকে ট্যান ইনভার্স কনভার্ট করতে যাচ্ছ, তাহলে এখানে শুধুমাত্র কট দিবা, এই যে কট ওয়ান বাই এক্স, এক্স এর সাথে যেটা আছে সেটা উল্টাই দিবা ওয়ান বাই এক্স। আবার যদি তোমাকে দেওয়া আছে যে কট এক্স দেওয়া আছে, তাহলে এই পাশে তুমি লিখতে পারো যে ট্যান ইনভার্স, তাহলে দেখো কট ইনভার্স এক্স, এক্সটাকে উল্টাই দাও, তার মানে কি ওয়ান বাই এক্স, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের কজ ইনভার্স এক্স আছে, কজেক ইনভার্স ওয়ান বাই এক্স কে আমি কি লিখতে পারি, সাইন ইনভার্স না? তাহলে দেখো এখানে আমার লেখা হয়ে যাবে, এখানে আমি লিখতে পারি হচ্ছে কজ ইনভার্স এক্স প্লাস হচ্ছে সাইন ইনভার্স এক্স। আর দেখো তো এটা আমাদের প্রথম সূত্র না, তাহলে এটা সমান কি হয়ে যাবে আলটিমেটলি পাই বাই টু। তো এটাই হচ্ছে আমাদের ডিরেক্ট ফর্মুলা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন চলো, কসেক থিটা প্লাস কট থিটা গেল রুট থ্রি হলে থিটার মান কত? দেখো তো থিটা সবগুলা কি আমাদের সূক্ষ্মকোণ না, তো তুমি এখানে বসাও থিটার ভ্যালুগুলা, মান চেক করো, চেক করে যে দিয়ে রুট থ্রি যে পাশে পাবা, এই লেফট হ্যান্ড সাইডে তোমাকে রুট থ্রি দেখতে হবে থিটা এর কোন মানের জন্য, থিটা এর কোন মানের জন্য, কোন মানে সমীকরণ সমাধান তুমি সময় পাবো না, যখন এরকম সূক্ষ্মকোণ দেওয়া থাকবে তুমি জাস্ট অপশন চেক করে নিবা, জাস্ট অপশন চেক। দেখো পাই বাই টু যদি বসাও, কজেক পাই বাই টু, কস পাই বাই টুর মান কিন্তু জিরো, আর কট পাই বাই টুর মান তো অসংজ্ঞায়িত, তাহলে এটা প্রথমে হবে না। পাই বাই থ্রি, কট হচ্ছে 60, কজেক 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান কত ছিল, সাইন 60 ডিগ্রির মান ছিল হচ্ছে রুট থ্রি বাই টু, এখানে টু বাই রুট থ্রি হচ্ছে, আর কট 60 ডিগ্রি, দেখো এখানে একটা কিছু হলে হতে পারে, তাহলে আমরা এইটা অথবা এটার মধ্যে যে কোনো একটা উত্তর হবে, ঠিক আছে, কারণ এখানে রুট থ্রি আছে, কট 30 ডিগ্রি মান ওয়ান, কট 30 ডিগ্রি মান রুট থ্রি, আবার কট 60 ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি, আবার এখানেও কিন্তু সেম ভাবে একটা ভ্যালু আসবে। তাহলে দেখো আমরা যদি থিটার মান পাই বাই থ্রি বসাই, তাহলে পাই বাই থ্রি, থিটা ইকুয়াল টু যদি পাই বাই থ্রি হয়, থিটা ইকুয়াল যদি পাই বাই থ্রি মানে কত, 60 ডিগ্রি, কজেক 60 ডিগ্রি, কজেক 60 ডিগ্রি বা কজেক তুমি হচ্ছে পাই বাই থ্রি, এখানে ডিরেক্ট আমি লিখে দিই কজেক 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান কত, এখানে 60 ডিগ্রি মান হচ্ছে 2/√3 প্লাস কজেক 60 ডিগ্রি মান হচ্ছে তুমি বলছো 1/√3, ঠিক আছে। তো এটা ক্যালকুলেশন করে দেখো, নিচে হচ্ছে √3 লসাগু করা যায়, লসাগুর উপরে 2 + 1 হয়, তার মানে 3, তো 3/√3 ইকুয়াল টু আলটিমেটলি √3 হয়ে যায়, তার মানে আমাদের অ্যান্সারটা আলটিমেটলি পাই বাই থ্রিতে হয়ে গেল। তাহলে পাই বাই থ্রি আমরা অপশন টেস্ট করে পাইলাম যে এই পাশে আমাদের কি হচ্ছে √3 মিলতেছে, যেটা ডান পাশে √3 আছে, তো থিটার যে মানের জন্য লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড হবে, সেটা হবে আমাদের অ্যান্সার যদি সবগুলা সূক্ষ্মকোণ এইভাবে দেওয়া থাকে। তো এইভাবে তুমি অপশন টেস্ট করে ইজিলি করতে পারবা, ঠিক আছে। থিটার মানগুলো বসাই দিবা, দেখবো বাম পক্ষের মান ডান পক্ষের মান সমান হচ্ছে কিনা। পরবর্তী দেখো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাই বাই টু হলে নিচে, এটা ভাই একটা খুবই কমন প্রশ্ন, এর অ্যান্সার কি এক্স স্কয়ার, এভাবেই আসে। তাহলে দেখো কিভাবে করা যায়, এই যে সাইন ইনভার্স এক্স, এটা সমান কি লেখা যাবে বলতো, পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স ওয়াই। দেখো এটা একটা কোণ না, এটা কিন্তু একটা কোণ, তাহলে পাই বাই টু থেকে তুমি যদি সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স ওয়াই বাদ দাও, তুমি এখানে ডিরেক্ট পেয়ে যাবা, এখানে যে ডিরেক্ট যে মানটা পাবা, আচ্ছা এখানে ও আচ্ছা তুমি এক্স, এই এক্স এটা সমান কি লেখা যায়, এটা সমান তুমি পেলে হচ্ছে এখানে সাইন, এখানে পাই গেলে কত, এখানে পাই গেলে সাইন, ঠিক আছে সাইন, তাহলে তুমি এখানে পেলে কত, পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স ওয়াই। তো সাইন ইনভার্স যেটা ফাংশন, এটা অবশ্যই এটা কোণ নির্দেশ করে, এটা কি অবশ্যই এটা কোণ নির্দেশ করে, ঠিক আছে। তাহলে সাইন পাই বাই টু মাইনাস থিটা মানে কি কস থিটা না, তাহলে তোমার এখানে চলে আসলো কি বলতো, কজ অফ, দেখো কজ ইনভার্স, কজ ইনভার্স কেন লিখতে, সাইন ইনভার্স হবে, সাইন ইনভার্স ওয়াই, ঠিক আছে। এটাই তো আমাদের থিটা, এটাই তো থিটা, তাহলে সাইন পাই বাই টু মাইনাস থিটা মানে কস থিটা। তাহলে এটাকে তুমি ব্র্যাকেটের বাইরে কি আছে, কজ আছে না, ব্র্যাকেটের ভিতরে সাইন ইনভার্স, তাহলে এটাকে তোমাকে কজ ইনভার্সে নিয়ে আসতে হবে। তাহলে কজ ইনভার্সে নিয়ে আসলে তুমি কি করবে বলতো, সাইন মানে কি, এটা লম্ব আর অতিভুজ আছে, অতিভুজ কত 1, তাহলে তোমার এখানে কজ ইনভার্স, দেখো রুট ওভার ভূমি বাই অতিভুজ, অতিভুজ তো 1 নিচে গেছে মানে 1, তাহলে 1 স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার মানে ওয়াই স্কয়ার, ঠিক আছে। তা কস উঠে গেল, তাহলে এই পাশে থাকলো √ 1 মাইনাস ওয়াই স্কয়ার, এই পাশে থাকলো এক্স, তাহলে উভয়কে যদি স্কয়ার করে দাও, এক্স স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই স্কয়ার, দ্যাট মিন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 1। এটা কিন্তু বইয়ের একটা উদাহরণের প্রশ্ন, এবং এখান থেকে এমন কোনো ইউনিভার্সিটি নাই যেইখানে প্রশ্নটা আসে নাই, সকল ইউনিভার্সিটিতে তোমার এই প্রশ্নটা আসছেই, ঠিক আছে, এই প্রশ্ন আসছে, এমনকি রিটেন প্রশ্ন আসতে দেখা যায়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাই বাই টু হলে তুমি এখানে ইজিলি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 1 লিখতে পারো। ওকে,
পরবর্তী দেখো আমাদের cot থিটা প্লাস রুট থ্রি ইকুয়াল টু cosec থিটা, এই সমীকরণ দেওয়া আছে cosec থিটা। তাহলে এটার সমীকরণ আমরা কিভাবে বের করবো, ঠিক আছে? তো এখানে আমাদের আমাদের যে সাধারণ সমীকরণ ওটার সাথে অ্যাপ্লাই করতে হবে, তাহলে এটা আমাদের সমাধান করতে হবে। cot থিটাকে তুমি কি লিখতে পারো, cot থিটাকে তুমি এই যে cos থিটা ডিভাইড বাই sin থিটা লিখতে পারো, ঠিক আছে? ডিভাইড বাই sin থিটা লিখতে পারো। আচ্ছা, তারপরে দেখো এখানে রুট থ্রি আছে, ভালো কথা, রুট থ্রি থাকলো এখানে 2 ইন্টু cosec থিটাকে তুমি লিখতে পারো কি sin থিটা, না sin থিটা। তাহলে আমরা এখানে লসাগু করে দিই, লসাগু করলে দেখো নিচে কি থাকছে, sin থিটা থাকতেছে, আর উপরে থাকলো দেখো cos থিটা, হ্যাঁ cos থিটা প্লাস হচ্ছে রুট থ্রি sin থিটা, খুব ভালো কথা। তারপর এখানে দেখো কি থাকলো 2 ডিভাইড বাই sin থিটা, তো উভয়কে sin থিটা ভাগ করলে আলটিমেটলি কি থাকতেছে দেখো তো, cos থিটা প্লাস রুট থ্রি sin থিটা ইকুয়াল হচ্ছে 2। এই টাইপের যদি কন্ডিশন দেওয়া থাকে, তাহলে এই যে cos থিটার সেটা যদি এরকম দেওয়া থাকে, দেখো তো a cos থিটা প্লাস b sin থিটা, ঠিক আছে, এখানে সামথিং বা c দেওয়া থাকে, তাহলে তুমি অবশ্যই এটাকে দুইটাকেই a স্কয়ার প্লাস রুট ওভার a স্কয়ার বি স্কয়ার দিয়ে ভাগ, a স্কয়ার প্লাস বি স্কয়ার দিয়ে ভাগ করতে হবে, এটা নিয়মই হচ্ছে এটা, উভয়কে রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার দিয়ে ভাগ। তাহলে এখানে দেখো কি আছে 1 আছে, এখানে রুট 3, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার মানে কি 1 স্কয়ার প্লাস রুট 3 এর উপর স্কয়ার মানে কত 4, তার মানে 2। তো উভয়কে 2 দিয়ে ভাগ মানে কি তুমি এখানে হাফ লিখলা, হাফ cos থিটা, ঠিক আছে, প্লাস হচ্ছে রুট 3 ভাগ 2 sin থিটা পাইলা, আর এখানে 2 ভাগ 2 মানে কত আলটিমেটলি 1 পেয়ে যাবা। তাহলে দেখো হাফ কি লেখা যায়, cos কত ডিগ্রি মান বসানো যায়, এখানে হাফ cos 60 ডিগ্রি মান, cos 60 ডিগ্রি মান, তাই না? তাহলে cos আমরা কি বসাবো পাই বাই 3 ইনটু হচ্ছে cos থিটা, ঠিক আছে। এখানে দেখো cos রুট 3 মান কত, cos 60 ডিগ্রি মান কি, তাহলে এখানে আমরা sin 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 তুমি 60 ডিগ্রি মানে কত পাই বাই 3 বসাবা, তারপর দেখো sin থিটা ইকুয়াল কত হলো 1। তাহলে এই সমীকরণটা তুমি সমাধান করলে দেখো cos a cos b sin a sin a, তার মানে কি cos a minus b সূত্র, cos a minus b, তাহলে পাই বাই 3 মাইনাস হচ্ছে b মানে কত থিটা, হ্যাঁ ইকুয়াল হচ্ছে 1। cos থিটা ইকুয়াল টু 1 হলে 2n পাই, 2n পাই, ঠিক আছে। cos থিটার সাধারণ যে সমীকরণ দেখো, এই যে cos থিটা এটা যদি 1 হয় তাহলে থিটা ইকুয়াল টু হবে কত 2n পাই, ঠিক আছে 2n পাই। তাহলে আমরা এখানে দেখো এই পার্ট টোটালটাকে আমরা থিটা ধরবো, তাহলে আমরা এখানে লিখতে পারি cos থিটা ইকুয়াল টু পাই 1 মানে কত, cos থিটা ইকুয়াল টু পাই মানে থিটা ইকুয়াল হবে 2n 2n পাই, ঠিক আছে। তাহলে থিটার ভ্যালুটা কত হচ্ছে, থিটার ভ্যালুটা কত হচ্ছে দেখো তো, এটা হয়ে যাবে না, যোগ বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে তুমি পাবো হচ্ছে, এখানে কোথাও ভুল হলো নাকি, ও আচ্ছা পাই বাই 3 হবে, এখানে পাই বাই 3 হবে, পাই বাই 3 হবে, ঠিক আছে। টু এন পাই প্লাস টু এন পাই মাইনাস 2n পাই মাইনাস পাই বাই 3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা দেওয়া হচ্ছে আমাদের 2n পাই মাইনাস 3 মাইনাস 3 মাইনাস 3, এই যে, ঠিক আছে। তো এইভাবে আমরা সমীকরণগুলো সমাধান করবো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো পরবর্তীতে প্রশ্নটা দেখো, এখানে আমাদের বলছে কি tan ইন্টু tan ইনভার্স 1/3। তাহলে আমাদের প্রথম কাজ হবে হচ্ছে এই পার্টটাকে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y কনভার্ট করা, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি কত, tan সামনে আগে থেকে আছে, তাহলে এটাকে আমরা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y নিয়ে যাব। তাহলে দেখো tan ইনভার্স x প্লাস y, তোমরা দেখো এখানে পাচ্ছ হচ্ছে x প্লাস y, x কত, x হচ্ছে 1/3, 1/3 প্লাস হচ্ছে 1/2, এটার সমাধান আমরা কিছু আগে করছি কিন্তু 1 মাইনাস 1/3 ইন্টু 1/2, তাই না? এটা সমাধান আমরা কিছু আগে করছি, যেটা আসছে তোমার হচ্ছে tan ইন্টু tan ইনভার্স, উপরে থাকলো হচ্ছে 5 চলে আসে, উপরে 5 চলে আসে, দেখো আমরা কিন্তু এখানে 3 দুগুণে 6, তারপর লসাগু করলে 5, এখানেও সেম ভাবে লসাগু করলে পাই বাই 5 মানে কত পাই বাই 4 আসে, তাহলে এখানে তোমার tan পাই বাই 4 আসবে, এটার মান হচ্ছে পাই বাই 4, tan পাই বাই 4 মানে কত হচ্ছে 1, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, এটা হচ্ছে আমাদের এই সমীকরণের উত্তর। পরবর্তীতে আমাদের লাস্ট প্রশ্ন, 2 cos থিটা ইকুয়াল টু 1 হলে সমীকরণের সমাধান কত, সমীকরণের সাধারণ সমাধান কত, দেখো তো এই যে cos থিটা এটা সমান তুমি কি লিখতে পারো, হাফ লিখতে পারো না, হাফ লিখতে পারো। এই হাফটাকে তুমি কিভাবে লিখতে পারো, এই হাফটাকে cos কত ডিগ্রি মান বলো তো, cos 60 ডিগ্রি মান হাফ না, পাই বাই 3। তাহলে আমরা জানি কি যদি cos থিটা ইকুয়াল যদি cos আলফা হয়, তাহলে একটা ডিরেক্ট সূত্র আছে না, থিটা ইকুয়াল হচ্ছে ডিরেক্ট সূত্র আছে, ঠিক আছে, থিটা ইকুয়াল টু ডিরেক্ট সূত্র আছে, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিব।
তো এটাকে লেখা যাচ্ছে, তুমি হচ্ছে লিখতে পারো 2n পাই প্লাস মাইনাস আলফা, ঠিক আছে, প্লাস মাইনাস আলফা লিখতে পারো। তো এখান থেকে আমরা ভ্যালুটা বসাই দিব। তো দেখো থিটার মানটা কত আসছে, থিটার মানটা চলে আসছে হচ্ছে 2n পাই প্লাস আলফা কত, আলফা হচ্ছে পাই/3 না পাই/3। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইগুলা ছিল আমাদের মূলত দ্বিতীয় পত্রের খুব ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলা। তো যারা ক্লাসটা করতে পারবে না তারা অবশ্যই পিডিএফটা দেখে নাও, ঠিক আছে, পিডিএফটা